চক্রধরপুরের চৌধুরী বাড়িতে প্রতিদিন বাড়ছে আগাছা আর জঙ্গলের পরিমাণ। বাসা বাঁধছে সাপখোপ নিজের মতো করে। পলেস্তারা খসে যাওয়া দেওয়ালগুলোর ইঁট যেন কোনো হিংস্র দানবের দাঁত। বটের চারা জন্মাচ্ছে দেওয়ালের ফাঁক ফোঁকরে। গোলা পায়রা বাসা বাঁধছে করিডোরে। শ্যাওলা পড়া বাড়িটা সন্ধ্যের অন্ধকার নামলেই যেন রূপ নিচ্ছে কোনো ক্ষুধার্ত দৈত্যের। বিচিত্র অলৌকিক অতি প্রাকৃত শব্দ ভেসে আসছে দৈত্যাকার বাড়িটার ভিতর থেকে। সন্ধে তো দূর, দিন মানেও সেখানে কেউ যাওয়ার সাহস পায় না। চক্রধরপুরের দুঃসাহসী যুবকরাও চৌধুরী বাড়ির সামনের রাস্তাটা এড়িয়ে চলে। কিন্তু কিসের ভয় পায় চক্রধরপুরের মানুষ? বাড়ি তো পরিত্যক্ত। শূন্যতাও কি তবে ভয়ের? ভীষণ ভয়ের? সেটাই কি শুধু একমাত্র কারণ? কই, ওই তো বছর 24-এর এক যুবক এসে দাঁড়ালো বিকেল গড়ানো আলোয়। দামি মোবাইলটা আড়াআড়ি করে তুলল বেশ কয়েকটা ফটো। তারপর গলা উঁচিয়ে বলতে লাগলো, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন চক্রধরপুরের সেই পরিত্যক্ত চৌধুরী বাড়ি, যে চৌধুরী বাড়ি নিয়ে এত এত ভুতুরে গল্প চারিদিকে, যে বাড়ির ভিতরে পা দেওয়ার সাহস সবাই পায় না। দেখুন গাইজ, আমি সেই বাড়ির বারান্দায়। মোবাইলের পর্দায় ফুটে উঠল পরিত্যক্ত বাড়ির এবড়ো খেবড়ো বারান্দা। সেখানেও জন্ম নিচ্ছে আগাছা। যুবকটা এবার এগিয়ে গেল ওই ভাঙাচোরা সিঁড়ির দিকে। একই রকম হাইপ নিয়ে বলে চলল, গাইজ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ঘরটার কীরকম অবস্থা। চারিদিক ভেঙে গেছে, আর এই দেখুন ভাঙা সিঁড়ি। ও মাই গড, দেখুন কত বড় একটা গেছো ইঁদুর সিঁড়ি ধরে নেমে গেল। কি জানি যদি সাপটাপও থাকে। আমার কিন্তু এবার সত্যি সত্যি ভয় লাগছে। কথাটা শেষ করার আগেই মোবাইল ধরা হাতটা কেঁপে গেল। একটা পিতলের গ্লাস উপর থেকে সশব্দে ছিটকে পড়ল ইঁট বের হওয়া মেঝেতে। সিঁড়ির ওপর ধাতব শব্দ তুলে সেটা গড়িয়ে গেল নিচের বারান্দায়। যুবকটা স্থির দৃষ্টিতে দেখল বারান্দায় পড়ে থাকা পিতলের গ্লাসটিকে। গ্লাসের কানা দিয়ে গড়িয়ে নামছে রক্তের একটা স্রোত। যুবকটার কণ্ঠিটা ভয়ে ওঠানামা করল একবার। মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। অন্ধকার সিঁড়ির দিকে কাঁপা কাঁপা চোখে একবার তাকালো সে। গোছালো একটু নিজেকে। মোবাইলটা অফ করে ধীর পায়ে এগিয়ে গেল সিঁড়ি ধরে ওপরে। এতক্ষণ যে সাহস আর উদ্যম ছিল তা যেন উবে গেছে কর্পূরের মতো। বারান্দার মেঝেতে ছোট ছোট ডালপালা পড়ে, সেগুলো মারিয়ে এগিয়ে চলল যুবকটা। খুঁজতে লাগলো রক্তের উৎসকে। বিড়বিড় করে বলল, কই, কেউ তো নেই। তাহলে গ্লাসটা ছুঁড়ল কে? রক্তই পাইল কোত্থেকে? কাছেই একটা কাক তারস্বরে ডেকে উঠল। চমকে উঠল যুবকটা। আপন মনে বলল, এখানে থাকাটা ঠিক বলে মনে হচ্ছে না। এই চৌধুরী বাড়িতে সত্যি ভয়ঙ্কর রকমের গোলমাল আছে। ফেরার জন্য পা বাড়ালো যুবকটা। তখনই পেছন থেকে মিষ্টি গলাটা ভেসে এলো। কি হলো, চলে যাচ্ছেন যে? চকিতে ঘুরল যুবকটা। দেখল তার প্রায় সমবয়সী এক মহিলা হাত কয়েক দূরে দাঁড়িয়ে আছে। কাঁপা কাঁপা স্বরে সে জিজ্ঞেস করল, আপনি কি এখানেই ছিলেন এতক্ষণ? বারে, এখানে থাকবো না তো কোথায় থাকবো? কিন্তু একটু আগে তো কেউ এখানে ছিল না। আরে আমি ছাদে ছিলাম, এই নামলাম। আপনি এখানে কি করছেন? এই, আপনি কি পুলিশ নাকি? আরে না না, আমি ভ্লগ বানাই। মেয়েটা যেন যুবকটার কথা বুঝতেই পারল না, তাই স্থির অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। যুবকটা ঈষৎ কাঁপা স্বরে বলল, কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটি একমুখ হাসি নিয়ে বলল, এই ছাদে যাবেন? চলুন না,
দেখবেন ছাদ থেকে চারিদিকটা দেখতে কি দারুণ লাগে। তখন আপনার ওই জিনিসটা দিয়ে ছবি তুলবেন, আমারও তুলবেন কিন্তু। বলেই যুবকটার প্রত্যুত্তরের অপেক্ষা না করে চোখের পলকে সিঁড়ি ধরে অদৃশ্য হয়ে গেল। যুবকটা যেন এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল, কিন্তু পরক্ষণেই পরিবর্তন হলো তার মুখের অভিব্যক্তির। চোখে মুখে ফুটে উঠল কামনার এক বিশেষ রূপ। যেন এই নির্জন বাড়িতে কোনো মহিলাকে একা পেয়ে বিশেষ কিছু পাবার প্রবল ইচ্ছে হলো তার। নিজেকে দ্রুত গুটিয়ে নিয়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। ছাদে পৌঁছে দেখল মেয়েটা কার্নিশের ধারে বিপজ্জনকভাবে ঝুঁকে নিচে কিছু দেখছে। চিৎকার করে উঠল যুবক, এ কি করছেন? আরে পড়ে যাবেন তো। মেয়েটা দ্রুত সরে এলো কার্নিশের ধার থেকে, মুখে এক মুখ হাসি নিয়ে বলল, তুলুন না কয়েকটা ছবি, নিচে যেমন তুলছিলেন, আমিও দাঁড়াই। যুবকটার ছাদের ঘরটার দিকে চোখ পড়ল। চোখে খেলে গেল এক শয়তানি হাসি। মৃদু স্বরে বলল, চলো ওই ঘরটার ভিতরে গিয়ে দাঁড়াবে, তাহলে সুন্দর সুন্দর ছবি তুলে দেব। বেশ সুন্দর সুন্দর ছবি তুলে দেবেন, কিন্তু ছবি তুলতে আমার বেশ লাগে। আবছায়া অন্ধকার ঢাকা ঘরের মেঝেতে পা রাখল যুবকটা। শরীরটায় যেন বরফ শীতল কোনো অনুভূতি নাড়িয়ে দিয়ে গেল তাকে। কিন্তু এই মুহূর্তে সে যেন সেই সবকে গ্রাহ্য করল না। মোবাইলটা পকেট থেকে বের করে বলল, ওই জানলার কাছ থেকে সরে এসে এই কোণটায় দাঁড়াও, এই অ্যাঙ্গেলে ভালো ছবি উঠবে। মেয়েটা এসে দাঁড়ালো ছেলেটার দেখানো জায়গাতে, তারপর তাড়া দিল, কই তুলুন ছবি। যুবকটা চোখে মুখে খেলা করছে সেই শয়তানি হাসিটা। সেই হাসিটা নিয়েই সে এগিয়ে গেল মেয়েটার দিকে। তারপর একটা ফিসফিসে গলায় বলল, সুন্দর ছবি তুলে দিচ্ছি, এই বুকের কাপড়টা একটু সরাও। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটা এক ঝটকায় সরিয়ে দিল মেয়েটার বুকের কাপড়। আর আবছা আলো এসে যা দেখল তাতে তার বুকের রক্ত হিম হয়ে গেল। মেয়েটির বুকে কাঁকড়া বিছের মতো একটা কালো দাগ। ছেলেটার গলা কেঁপে উঠল এবার। কি, কে তুমি? কে আমি? এত বছর কেটে গেল তবুও পাল্টালো না কিছুই, এখনো সেই একই রকম মেয়ে মানুষের মাংসের খিদে শয়তানের বাচ্চাদের। বলতে বলতেই একটা ভারী পিতলের গ্লাস দিয়ে তীক্ষ্ণভাবে আঘাত করল যুবকটার ছাতি লক্ষ্য করে। রক্ত ছিটকে বের হয়ে এলো আর যুবকটা সশব্দে পড়ে গেল মেঝেতে। বুকের ক্ষত থেকে গড়িয়ে পড়ল রক্তের স্রোত। শরীরটা কুঁকড়ে গেল যন্ত্রণায়। ক্ষীণ স্বরে সে আবারও বলল, কে তুমি? যুবকটা দেখল মেয়েটার চোখ থেকে ঠিকরে বের হচ্ছে আগুন। হিংস্র আওয়াজ ছেড়ে সে মেঝেতে পড়ে থাকা একটা দড়ি তুলে নিল। আরো তীক্ষ্ণ আওয়াজ করে সেটা পরিয়ে দিল যুবকের গলায়। তারপর হ্যাঁচকা টানে শরীরটা ঝুলিয়ে দিল কড়ি কাঠে। চিৎকার করে বলল, আমি চৌকিদার, চৌধুরী বাড়ির চৌকিদার। হঠাৎই যেন জমাট নিস্তব্ধতায় ভরে গেল চৌধুরী বাড়িটা। ভারী একটা হাওয়া নাড়িয়ে দিয়ে গেল চৌধুরী বাড়ির চিলে কোঠার দরজাটাকে। ঝনঝন করে নড়ে উঠল সেটা। আর চিলে কোঠার আলো ছায়া ঘরে ভারী হাওয়ায় দুলতে থাকলো নিথর একটা শরীর। নমস্কার, তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড, আর তোমাদের সঙ্গে আছি আমি স্মিতা। জানো তো, একটা কথা আজ বড্ড বেশি করে মনে হচ্ছিল। 4টে বছর কেটে গেল আমরা তোমাদের সঙ্গে থেকে গেলাম। 4টে বছর নেহাত কম নয়। তোমরাও কিভাবে যেন আমাদের অনুপ্রেরণা হয়ে উঠলে, পরিবার হয়ে উঠলে। কখনো সেভাবে কথাই বলা হয়নি আমাদের, দেখা করা হয়নি, অথচ কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসা, অভিমান, অভিযোগগুলোকে ভীষণ আপন মনে হয়েছে।
এই চ্যানেলের 4 জন আমরাও কিন্তু মিস করি খুব একে অন্যকে। 4 জনের দেখা হয় না বললেই চলে। নিজেদের কাজে ব্যস্ত, পড়াশুনো, অফিস, বাড়িঘর। তারপরেও দিনের শেষে এই চ্যানেলটায় এসে সমস্ত কথা উজাড় করে দিই গল্প বলার নেশায়। আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে আমাদের গল্প শোনো লিখে জানিও তো কমেন্ট বক্সে। তোমরা আমরা কেমন যেন মহাকাশে ভেসে থাকা তারাগুলোর মতো, কেউ কাউকে ছুঁয়ে দেখা হয় না, অথচ আমরা সবাই মিলেই একটা পরিবার হয়ে উঠেছি, তাই না? অনেকটা সময় নিয়ে নিলাম, এবার আসি গল্পের কথায়। আজ তোমাদের জন্য থাকছে হেমন্ত দত্তের কলমে চৌধুরী বাড়ির চৌকিদার। আমাদের কিন্তু এখনো অনেক গল্প বলা বাকি। তোমরা সাবস্ক্রাইব আর শেয়ার করলে তবেই আমাদের গল্পগুলো বেশি করে তোমাদের কাছে পৌঁছবে, তাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর দেরি নয়, চলো শুনি আজকের গল্প, হেমন্ত দত্তের লেখা চৌধুরী বাড়ির চৌকিদার। প্রায় শুনশান স্টেশনটাতে সুপর্ণা যখন নামলো তখন বিকেল সন্ধ্যের হাত ধরেছে। ছাপা ছাপা ধোঁয়াটে অন্ধকার যেন নামছে গুঁড়ি মেরে। সুপর্ণা এক পলক দেখল স্টেশনটাকে, তারপর চোয়াল কঠিন করে পা বাড়ালো বাইরে। স্টেশনের বাইরে বেশ কয়েকটা ঝুপড়ি ঝুপড়ি চায়ের দোকান। সুপর্ণা এগিয়ে গেল একটা ঝুপড়ি মতো দোকানের দিকে। বড্ড চা তেষ্টা পেয়েছে তার। দোকানের সামনে পাতা একটা নড়বড়ে বেঞ্চে বসে চা আর টোস্টের অর্ডার দিল সে। ব্যাগ থেকে বোতলটা বের করে মুখ ধুলো একটু। আধ ঘন্টা মতো আগে বৃষ্টি হয়ে গেছে, ভ্যাপসা হয়ে আছে চারপাশটা। সুপর্ণা একবার চারিদিকটা দেখল। এখান থেকে বাড়িটা পৌঁছাতে হিসেব মতো মিনিট 25 লাগার কথা। মাখন লাগানো টোস্টটায় আলতো একটা কামড় বসালো, আর ঠিক তখনই এলো ফোনটা। সুপর্ণা দেখল আননোন নাম্বার। গলাটা ঈষৎ গম্ভীর করে বলল, হ্যালো, সুপর্ণা বসাক স্পিকিং। হ্যালো, জানো আমি? হ্যাঁ হ্যাঁ, সোমনাথ বলছি সোনা। আগের নাম্বারটা তো ব্লক করে দিয়েছো, তাই এই নাম্বার থেকে। আর কি চাই সোমনাথ? সব তো শেষ করে দিয়েছো, নিংড়ে নিয়েছো আমাকে। আর কি চাই? তুমি এখন কোথায় জানো? তোমার বাবাকে ফোন করেছিলাম, তুমি নাকি বাড়ি থেকে বের হয়েছো কাউকে কিছু না বলে। কোথায় লুকিয়ে আছো সোনা? কোথায় জানার দরকার নেই, ফোনটা রাখো আর আমায় বিরক্ত করবে না। জানো জানো, আমার কথাটা শোনো। জানো, একবার একবার দেখা করো আমার সাথে। আমি তোমাকে। কি আমাকে মারবে, খুন করবে? কেন পাগলামি করছো জানো? কেন? ইউ ফাকিং বিচ, গো টু হেল। ফোনটা কেটে দিল দাঁত চেপে, তারপর সুইচ অফ করে দিল। বাকি টোস্টটা শেষ করলো গনগনে মেজাজে। ঠান্ডা হয়ে আসা চাটাও শেষ করলো প্রায় এক চুমুকে। দাম মেটানোর জন্য উঠতে যাচ্ছিল, তখনই দেখল উল্টো দিকের বেঞ্চে বসে থাকা একটা বছর 30-এর যুবক তাকিয়ে আছে তার দিকে। চকচকে দৃষ্টি নিবদ্ধ তার বুকে। সুপর্ণা নিজের বুকের দিকে তাকালো, দেখল ঝুঁকে বসার জন্য কুর্তির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ফর্সা বুকের খাঁজ, আর লোকটা দু চোখ দিয়ে লেহন করছে সেটাকে। ঝাঁঝিয়ে উঠল সুপর্ণা। এই কুত্তার বাচ্চা, বাড়িতে মা বোন যখন খেতে বসে এভাবে তাদের বুকের দিকে উকি মারিস? লোকটা ভাবতে পারেনি এরকম কিছু আসতে পারে সঙ্গীহীন এক মহিলার কাছ থেকে, তাই সে গুটিয়ে নিল নিজেকে। সুপর্ণার দাঁত চেপে বলল, শালা পুরুষ মানুষের এত খিদে কি করে পায়? শুধুই জিভ দিয়ে লালা ঝরে। দ্রুত চা টোস্টের দাম মিটিয়ে পা বাড়ালো সে। ভেবেছিল রিক্সা টিক্সা পাওয়া যাবে, কিন্তু সেই সবের কোনো বালাই নেই। সেই ভালো, সে তো এখানে এসেইছে সব কিছু থেকে ডিটাচড থাকতে, পুরোপুরি অন্তর্ধান। এছাড়া তার আর কোনো উপায় ছিল না। সোমনাথের সঙ্গে আর কয়েকটা দিন থাকলে সে পুরোপুরি পাগল হয়ে যেত। একটা মানুষ যে এত সেক্স ম্যানিয়াক হতে পারে।
অনির বলা লালচে মোরামের রাস্তাটা চোখে পড়ল। চাপ চাপ সন্ধ্যা গাঢ় হচ্ছে এখন, তাই দ্রুত পা চালালো। কিন্তু যেতে গিয়েই থেমে গেল হঠাৎ। তার মনে হলো কেউ যেন অনুসরণ করছে তাকে। চকিতে ঘুরল পেছনে, না, কেউ নেই। যত দূর দৃষ্টি যায় একদম ফাঁকা রাস্তা। নিজের মনেই মাথা নেড়ে আবারও পা বাড়ালো সুপর্ণা। এবারে চলার গতি আরও দ্রুত। আরও মিনিট 10 হাঁটার পরেই চোখে পড়ল অট্টালিকার মতো বাড়িটা। আধো অন্ধকারে বাড়িটাকে কোনো এক দানবের মতো লাগছে। বুকের ভেতর যে অস্বস্তিটা ছিল সেটা যেন ছোট্ট শ্বাস হয়ে বেরিয়ে এলো। মনে মনে বলল, বাড়িটা দেখা যাচ্ছে, যাক বাবা, বাঁচা গেল। অনিকে একবার ফোন করে দেবে ভাবল। ফোনটার জন্য হাত ভরল ব্যাগে, আর তখনই চোখ আটকে গেল পাশের ঝোপটায়। দু চোখে খিদে নিয়ে দাঁড়িয়ে আছে চায়ের দোকানের সেই হায়নাটা। স্তিমিত হয়ে আসা রাগটা যেন চড়াং করে বেড়ে উঠল। দাঁত চেপে বলল, তুমি এখানে? দেখতে এলুম আপনি ঠিক মতো বাড়ি পৌঁছেছেন কিনা। ওই যে আমার বাড়ি, দেখা হয়েছে। এখন ফটো। ওই বাড়িতে রাত কাটাবেন? বলেন কি, মরার এত শখ? আমার শখ নিয়ে তোমার মাথা ব্যথা না করলেও চলবে। ফটো এখান থেকে। তাই কি হয় ম্যাডাম, আপনি শহর থেকে কষ্ট করে আমাদের গাঁয়ে বেড়াতে এলেন, আপনার ভালো মন্দ আমরা না দেখলে কে দেখবে? আসুন ম্যাডাম, আমার সাথে আমার ঘরে থাকবেন। আমি একাই থাকি, রাতে দুজনে। বলেই সে চেপে ধরল সুপর্ণার ডান হাতটা তার শক্ত মুঠোয়। সুপর্ণার শিরায় শিরায় ছুটে গেল আগুনের গোলা। সে বাঁ হাতে সপাটে এক চড় কষাল। এই চোরের বাচ্চা, ছাড় বলছি। লোকটা তখনও শক্ত মুঠোয় ধরে আছে সুপর্ণার হাতটা। বাঁ হাত দিয়ে গালটায় হাত বোলাতে বোলাতে বলল, ও, শহরের মেয়েদের হাত এত নরম হয় নাকি? তাহলে তো গোটা শরীরটা। একদলা থুতু ছিটকে দিল সুপর্ণা। লোকটা ঠোঁটে শয়তানি হাসিটা নিয়ে হিস হিসে গলায় বলল, কি আদর, কি সোহাগ। আসুন এখানে আমারটাও শুরু করে দিই। হাতটা ছাড়ো, এবার কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। সোনামণি, চৌধুরী বাড়ির সামনে গলা ফাটিয়ে চিৎকার করলেও কেউ আসবে না। চলো সোহাগটা সেরে নি। এই মাগি, চল। হ্যাঁচকা টানে টেনে নিয়ে গেল সুপর্ণাকে সে ঝোপের আড়ালে। সুপর্ণা ক্ষুধার্ত লোমশ হায়নাটার হাত থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পেরে উঠল না শক্তিতে। লোকটা তাকে আছড়ে ফেলল মাটিতে। হয়তো পাথর জাতীয় কিছু ছিল। মুখ থুবড়ে পড়তে ফেটে গেল নিচের ঠোঁটের খানিকটা। ঝাড়া দিয়ে উঠতে গেল আবার, কিন্তু শক্ত হাতে চেপে ধরেছে সে গলাটা। আরও একটা হাত এগিয়ে যাচ্ছে বুকের দিকে। চাপা একটা আওয়াজ বের হয়ে আসছে সুপর্ণার গলা থেকে, দম বন্ধ হয়ে আসছে যেন। ক্ষুধার্ত পশুর চোখ দুটো চকচক করছে। সুপর্ণা বুঝতে পারলো ধরা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই পৃথিবীতে সোমনাথের মতো কামুক পুরুষ কিলবিল করছে। চোখ ফেটে জল গড়িয়ে এলো তার। আর ঠিক তখনই ঘটনাটা ঘটল, ভয়ঙ্কর ঘটনা। একটা ধাতব শব্দ হলো। লোকটার মুখ থেকে যন্ত্রণার একটা চিৎকার বের হয়ে এলো। বেশ কিছুটা রক্ত ছিটকে পড়ল সুপর্ণার মুখে। মহিলা কণ্ঠের হিংস্র আওয়াজের সঙ্গে সঙ্গে আরো কয়েকবার ধাতব শব্দ হলো অন্ধকারে। আর লোকটা মাথা চেপে লুটিয়ে পড়ল মেঝেতে। সুপর্ণা অর্ধশায়িত অবস্থাতেই দেখল তার ঠিক কোমরের কাছে দাঁড়িয়ে আছে এক মহিলা। হাতে তার একটা পিতলের গ্লাস। কড়কড় করে বিদ্যুৎ চমকালো। সেই বিদ্যুতের আলোয় সুপর্ণা দেখল মহিলাকে। তার চোখ যেন ভাঁটার আগুনের মতো জ্বলছে। হাতে ধরা পিতলের গ্লাস থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে রক্ত। মেয়েটা এক পলক দেখল সুপর্ণাকে, তারপর যাবার জন্য ঘুরল। সুপর্ণা ডাক দিল,
এই যে দাঁড়াও, কে তুমি? তোমার পরিচয় কি? মেয়েটা ঘুরল সুপর্ণার দিকে। শনশন করে একটা বাতাস ঝাপটা মেরে গেল। সেই হাওয়ায় সরে গেল মেয়েটার বুকের আঁচল। আবারও বিদ্যুৎ চমকাল। সাদাটে আলোটা পড়ল মেয়েটার বুকের খাঁজে, আর সেখানেই চোখ পড়তে সুপর্ণার বুক যেন কেঁপে গেল। কালো বিছের মতো একটা গভীর ক্ষত মেয়েটার বুকে। সুপর্ণার গলা এবার কেঁপে গেল প্রবলভাবে। কে তুমি? চৌকিদার, চৌধুরী বাড়ির চৌকিদার। বলেই চোখের পলকে অদৃশ্য হয়ে গেল মেয়েটা। বৃষ্টি নামলো ঝমঝম করে। সুপর্ণা উঠল গা ঝাড়া দিয়ে। ঠোঁট চুইয়ে নামছে একটা রক্তের ধারা। জিভটা নোনতা হয়ে গেছে। চোখ গেল বুকে, সেখানে কুর্তির কাপড়টা ছিঁড়ে বের হয়ে এসছে অন্তর্বাস। পড়ে থাকা ক্ষুধার্ত পশুর নিথরের দেহটাকে সে একবার দেখল স্তিমিত চোখে। প্রচণ্ড একটা ঘেন্না উগড়ে এলো বুক চিরে। একদলা থুতু ছিটিয়ে দিল সে লোকটার থেঁতলে যাওয়া মুখের ওপর। পা বাড়াতে গিয়েও থমকে গেল সে। হঠাৎই বুক ঠেলে একদলা কান্না বের হয়ে এলো। সুপর্ণা হাঁটু গেড়ে বসে পড়ল সেখানে। হাউ হাউ করে কেঁদে চলল সে। ঝমঝম বৃষ্টিতে ভিজিয়ে দিল তার গোটা শরীর। কিন্তু চোখ থেকে যে বৃষ্টি ঝরে পড়ছে, শ্রাবণ ধারায় তার পরিমাপ করবে কে? একটা ধাতব শব্দে ঘুম ভেঙে গেল সুপর্ণার। কোনো কিছু যেন গড়িয়ে পড়ল। কোনো ভারী বাটি বা গ্লাস সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়লে যেমন আওয়াজ হয় সেরকম। উঠে পড়ল সে ঝাঁকুনি দিয়ে। সন্ধ্যাবেলার সেই ভয়ঙ্কর ঘটনাটার পর বাকি পথটা যে সে কিভাবে এসেছে, কোন ঘোরের মধ্যে আগাছা ঢাকা চত্বর আর ধুলোয় ঢাকা বারান্দা অতিক্রম করে এই ঘরটার তালা খুলেছে, আর কেমন করেই বা বেডরোলটা পেতে ধুলো ভরা মেঝেতে সে শুয়ে পড়েছে, কিচ্ছু খেয়াল নেই সুপর্ণার। শুধু ঘুমের ঘোরে মনে হচ্ছিল তার গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে। চুলটা মুঠি করে বেঁধে উঠে পড়ল সে। ভেজানো দরজাটা খুলে বের হলো বাইরে। এখনো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলকানি ঢেকে দিচ্ছে আকাশটাকে। সুপর্ণার চোখ খানিকটা বিস্ফারিত করে তাকালো। খুঁজতে চাইল ধাতব শব্দের উৎসটাকে, কিন্তু কিছুই চোখে পড়ল না তার। ফিরে এলো ঘরে। শরীরের ক্লান্তি আর অবসন্নতাটা কেটে গিয়েছে, তাই পেট জানান দিচ্ছে খিদের অনুভূতি। ব্যাগ খুলে বের করলো শুকনো খাবারের প্যাকেটগুলো। শেষ করলো কয়েকটা। জল খেলো ঢক ঢক করে। শরীরটা জোরালো যেন। মাথাটা এবার একটু বোধ শক্তি ফিরে এসছে। আর তখনই মনে পড়ল অনিন্দিতাকে তো ফোনে আসার খবরটা জানানো হয়নি। কিন্তু অনি তো একটা ফোনও করলো না। হাতরে ফোন বের করলো। আর তখনই মনে পড়ল সোমনাথের জন্য ফোনটা সুইচ অফ করে রেখেছিল। অন করতেই ঝরঝর করে নোটিফিকেশনগুলো ঢুকলো। দেখলো সোমনাথের 2টো মিসড কলের পাশাপাশি অনিন্দিতার 6টা মিসড কল। মুখ থেকে আপনি বের হয়ে এলো, ও শিট। দ্রুত রিং ব্যাক করলো। হ্যালো অনিপ, হ্যাঁ আমি পৌঁছে গেছি। হ্যাঁ ওই ঘন্টা 2 আগে। ফোন সুইচ অফ বলছে কেন? আরে হাতটাত লেগে হয়তো হয়ে গেছে। কোনো প্রবলেম হয়নি তো? প্রবলেম? এক মুহূর্ত কেঁপে গেল সুপর্ণার গলাটা। ঝোপের ধারে পড়ে থাকা একটা থ্যাতলানো দেহ ভেসে উঠল চোখের পর্দায়। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে বলল, না না, প্রবলেম কি হবে, তুই তো রাস্তা সব বুঝিয়ে দিয়েছিলি। শোন, চক্রধরপুরে গণেশ কাকা বলে একজন আছে, বাবার পরিচিত। ওই মাঝে মাঝে বাড়িটার মেরামতি বা পরিষ্কার করার দরকার হলে করে। ওর মেয়ে তোর সঙ্গে থাকবে 5-4 মাস খাটা বা রান্নাবান্না করার জন্য। দেখ হয়তো এক্ষুনি যাবে। বলছি অনিপ, শোন না, আজ রাতে আর আসতে হবে না, রাতটা ঠিক কাটিয়ে নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই বলে দিচ্ছি।
বেশ সাবধানে থাকবি। ও আর একটা কথা, সোমনাথ ফোন করেছিল, তোর খবর নিচ্ছিল। আমাকেও করেছিল অন্য নাম্বার থেকে। বেশ, রাখি, গুড নাইট। মনটা আবার তিতকুটে হয়ে গেল। বড় একটা শ্বাস ছেড়ে আবারও বিছানায় শুয়ে পড়ল সুপর্ণা। বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করে উঠল। আপাত নিরীহ গোবেচারা ঝাঁকড়া চুলের সোমনাথের ভিতর যে এমন কাম লিপসা পশু বাস করে তা স্বপ্নেও বুঝতে পারেনি সে। প্রথম প্রথম ভাবত নতুন বিয়ে বলে এমন চাহিদা, কিন্তু বেশ কয়েক মাস যাবার পর তার যেন চাহিদা অত্যাচারের রূপ নিল। নগ্ন শরীরে শুয়ে থাকতে হতো সুপর্ণাকে, আর সোমনাথ দাঁতের কামড় বসাতো গোপন অঙ্গে হিংস্রভাবে। যন্ত্রণায় কুঁকড়ে উঠত সুপর্ণা, আকুতি করত থামার, কিন্তু তাতে যেন সোমনাথের পৈশাচিক উল্লাস বেড়ে যেত আরো। দাঁত চেপে চোখ বুজে শুয়ে থাকতে থাকতে সুপর্ণার মনে হতো কোনো এক পশু নিষ্ঠুর কামড় বসাচ্ছে তার নরম শরীরে। গলাটা শুকিয়ে এসছে, একটু জল খেতে হবে। জলের বোতলটা টেনে নিয়ে খেতে গিয়ে দেখলো জল প্রায় শেষ। খেয়াল করিনি, জল তো শেষ। এখানে এত রাতে জল পাবো কোথায়? এই বাড়িতে কি আদৌ জলের কোনো ব্যবস্থা আছে? ধুর! দপ করে মাথাটায় আগুন জ্বলে গেল। দাঁত কিড়মিড় করে ছুঁড়ে দিল বোতলটা। সেটা উল্টো দিকে দেওয়ালে লেগে চৌচির হয়ে গেল। আবারও এক অবসন্নতা গ্রাস করল তাকে। শরীরটা এলিয়ে দিল বিছানায়। দু চোখ ভারী হয়ে এলো আবারও। ভয়ঙ্কর কান্নার সঙ্গে আকুল চিৎকারটা কানে যেতেই ধড়মড়িয়ে উঠে পড়ল সুপর্ণা। কোথাও কাঁচ ভাঙার ঝনঝন করে একটা শব্দ হলো। একটু পরেই যেন সব স্তব্ধ হয়ে গেল। আবার জমাট নিস্তব্ধতায় ভরে গেল চৌধুরী বাড়ি। সুপর্ণার ভারী বুক ওঠানামা করছে কোনো এক আতঙ্কে। ভীতু সে কোনোদিনই ছিল না। তাছাড়া সোমনাথের সঙ্গে যে নরকে বাস করছে তাতে ভয় কেন? অনেক অনুভূতি ঘুমিয়ে গেছে হয়তো চিরদিনের জন্য। ভেবেছিল অনেক দূরে সে চলে যাবে সবকিছু ছেড়ে। তখনই প্রস্তাবটা দিয়েছিল অনিন্দিতা। চাবির গোছা দিয়ে বলেছিল, সপ্তাহখানিক থেকে দেখ কি হয়, ছুটি পেলে আমিও জয়েন করব তোর কাছে। তবে বহুদিনের অব্যবহৃত বাড়ি, থাকতে অসুবিধা হবে না তো তোর? পরিষ্কার টরিষ্কারও সেরকম করা নেই। সুপর্ণা কোনো অসুবিধেই সেই সময় কানে নেয়নি। চাবির গোছাটা অনিন্দিতার কাছ থেকে এক প্রকার কেড়ে নিয়ে বলেছিল, সে দেখা যাবে, নরকেই তো থাকি, এর থেকে খারাপ আর কি হবে? নুপুরের মৃদু একটা শব্দ যেন বারান্দা থেকে উপরের দিকে উঠে গেল। ঝটকা দিয়ে উঠে পড়ল সুপর্ণা। একটু আগেই বুক ফাটানো একটা চিৎকার শোনা গিয়েছিল, এখন আবার নুপুরের শব্দ। মোবাইলের টর্চটা জেলে বের হলো বাইরে, এগিয়ে গেল বারান্দা ধরে সিঁড়ির দিকে। অন্ধকারে ঢাকা সিঁড়িটা দিয়ে উঠল ওপরে। ঘুরিয়ে ঘুরিয়ে আলোটা ফেলল না, কেউ কোথাও নেই। মাথায় আলতো চাপড় দিল, ফিরে এলো নিচে ধীর পায়ে। ঘরে ঢুকতে গিয়েও থমকে গেল। দরজার পাশে একটা ভাঙা চৌপায়া, সেখানে একটা মাটির কলসি, লাল শালু জড়ানো। সুপর্ণা নিজের মনেই বলল, জলের কলসিটা এখানে তো ছিল না, কে রাখলো? হঠাৎ মনে পড়ল অনিন্দিতা কোন এক গণেশ কাকু না তার মেয়ে কাজ করবে বলেছিল। কে জানে, হয়তো এসেছিল, জলের কলসিটা রেখে গেছে। ঘুমাচ্ছে বলে হয়তো তাকে ডাকেনি। নুপুরের শব্দটা নিশ্চয়ই তারই হবে। ঘরের ভিতর থেকে ভাঙা বোতলের নিচের অংশটা তুলে এনে কলসি থেকে জল খেলো অনেকটা। শরীরটা একটু ঠান্ডা বোধ করল। বিছানায় গিয়ে শরীরটাকে ছুঁড়ে দিল আবারও। অন্ধকারে কেমন যেন বুক চাপ লাগছে। ব্যাগ থেকে ছোট্ট এমার্জেন্সিটা বের করলো সে, জ্বালালো সেটা। মৃদু আলো ছড়িয়ে পড়ল ঘরটাতে। একটু ভালো লাগছে এখন। পেটটা খিদেতে চিনচিন করছে আবার, তবু খেতে ইচ্ছে করছে না। শুয়ে পড়ল। বৃষ্টি থেমেছে মনে হয়,
ঝিঁঝির ডাক ভেসে আসছে। সুপর্ণার বুকের ভিতরটা কেমন একটা করে উঠল যেন। মনে হলো এই পৃথিবী তার জন্য নয়, সে শুধুই একটা জায়গা অধিকার করে রেখেছে। জায়গাটা ছেড়ে দিলে হয়তো সৃষ্টিকর্তাও খুশি হবেন, ভালো কাউকে দিয়ে পূর্ণ করবেন জায়গাটা। পাশ ফিরে শুতে গেল সুপর্ণা, তখনই গাড়ির একটা ঘর ঘর শব্দ অন্ধকার চিরে এসে দাঁড়ালো চৌধুরী বাড়ির গেটে। ভারী বুটের আওয়াজ শোনা গেল। একটু পরেই টোকা পড়ল দরজায়। দুরু দুরু বক্ষে সুপর্ণা দরজাটা খুলল, আর খুলতেই বেড়ে গেল বুকের কাঁপুনিটা। দরজার সামনে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুলিশ অফিসার, গায়ে ভারী বর্ষাতি, সেখান থেকে জল ঝরে পড়ছে। কাঁপা কাঁপা স্বরে সুপর্ণা বলল, হ্যাঁ বলুন, কি দরকার? পুলিশ অফিসার বর্ষাতির ক্যাপটা মাথা থেকে নামালো, ধীর স্বরে বলল, আরে পরিচয় করতে এলাম। বসার তো জায়গা নেই দেখছি, বেশ দাঁড়িয়েই না হয় পরিচয় সারি। হ্যাঁ, ট্যারা ট্যারা কথাগুলো যেন মাথায় আগুন জ্বালিয়ে দিচ্ছে সুপর্ণার। কঠিন গলায় বলল, পরিচয় করতে আসার সময়টা তো দারুণ, একেবারে গভীর রাত। কি করব বলুন, কাজটাই এমন, দায়িত্ব বিরাট একটা বোঝা, রাত বিরেত মানে না। আমার নাম সুপর্ণা বসাক, বাড়ি দমদম ক্যান্টনমেন্ট। পরিচয় করা হয়ে গেলে আসুন। বেশ 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 বেশ, চলি চলি। ও, একটা কথা তো বলাই হয়নি। আপনার এই বাড়ির সামনে ওই যে ঝোপটা আছে না, ওখানে ওখানে একটা লাশ পাওয়া গেছে। মায়েরই মাথাটা একেবারে ফুটপাটা করে দিয়েছে। তা বলছি, লাশটা তো পেয়েছি, কিন্তু মার্ডার ওয়েপনটা পাইনি। আপনি জানেন নাকি সেটা কোথায়? সুপর্ণার বুকে কেউ যেন ধারালো ছুরি গেঁথে দিয়েছে। মনে হচ্ছে বুকের খাঁচাটা কেটে কেউ হৃৎপিণ্ডটা উপড়ে আনবে। কাঁপা কাঁপা গলায় সে বলল, আমায় জিজ্ঞেস করছেন কেন? আমি এসব কিছু জানি না। হ্যাঁ, সে তো বটেই, সে তো বটেই। আপনি কি করে জানবেন? আপনি তো স্টেশনে মানে ঝামেলাটা হওয়ার পর সোজা চৌধুরী বাড়িতে সেঁধিয়ে গেলেন। আসলে আসলে সবই মনটার দোষ, বুঝলেন তো। চোর ছ্যাঁচোর খুনি ঘাঁটতে ঘাঁটতে মনটা এবারে সবাইকে চোর খুনি ঠাওরায়। চাকরি মানুষে করে। হ্যাঁ, এই দেখুন দেখি, আপনার মতো একটা সুন্দরী মহিলাকেও কেমন। সুপর্ণা মুখটা নামিয়ে নিল। বুকের ভেতর ভয়ের এক ভীমরুল কামড় বসাচ্ছে খটখট করে। তবু চুহাল কঠিন করে দাঁড়িয়ে রইল সে। আপনি বোধহয় খুব বিরক্ত বোধ করছেন না ম্যাডাম? কিন্তু ওই যে বললাম, কর্তব্য। যদি বলতেন মানে ওই ওয়েপনটা। জানি না, জানি না, আর কতবার বলবো আমি জানি না। আমিও সেটাই ভাবছি, আপনি জানেন না। আসলে সবই ওই ড্রাইভারটার জন্য, বুঝলেন তো। একটু নেমেছিলাম মুততে, দাঁড় করালো ওই ঝোপটার ধারে। সালা যেই শুরু করেছি অমনি টর্চের আলোয় দেখলাম মালটা মরে পড়ে আছে। ব্যাস, মাঝপথে আটকে গেল। চোখ পড়লো এদিকে, দেখলাম জানলা দিয়ে আলো আসছে, চলে এলাম। ভাবলাম যদি জানেন আর কি। এখন তো জেনে গেছেন, দয়া করে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলে যাই চলে যাই, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন। বলেই পা বাড়াতে গিয়েও থেমে গিয়ে বলল, আচ্ছা ম্যাডাম, আর একটা কথা বলছি, মানে আপনার ওই ঠোঁটটা এভাবে ফুলে গেল কি করে? কোনো পোকামাকড় টাকড় নাকি? হ্যাঁ না, পড়ে গেছে। ও হ্যাঁ, ঠিক 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 ঠিক, শ্যাওলা মেঝেতে আমিও তো পড়ে যেতে যেতে। আচ্ছা আসি, কাল তাহলে নাস্তাটা পুলিশ স্টেশনে করছেন? আমি তো অপেক্ষা করবো ম্যাডাম। মানে? আরে শুধু শুধু ভয় পাচ্ছেন। পরিচয় হলো তাই ভাবলাম নেমন্তন্নটাও সেরে যাই।
ফরিদার দুধের চা খেলে না সারা জীবন ভুলতে পারবেন না ম্যাডাম। সঙ্গে বাটার লাগিয়ে টোস্ট। আচ্ছা চলি, আপনি একটু বিশ্রাম নিন, যা ধকল গেল। পুলিশ অফিসার বর্ষাতির ক্যাপটা পরে নিল, টর্চের আলোটা ফেললো ঘরের ভিতর, তারপর এক মুখ হাসি নিয়ে বলল, একাই আছেন মনে হচ্ছে? হ্যাঁ, এত বড় বাড়িতে একটা যুবতী মেয়ে ছেলে। আমি বরং গেটে একটা পুলিশি পাহারা দিয়ে যাচ্ছি। না, আমার কোনো পাহারা দরকার নেই। কি যে বলেন ম্যাডাম, সুন্দরী মহিলা একা রাত কাটাবে, আমি তাকে প্রোটেকশন দেবো না? হ্যাঁ, তারপর হয়তো মাঝরাতে কিছু কিছু দেখে ভয় পেয়ে চোঁচা করে স্টেশনের দিকে দৌড় দিলেন, বলা যায়। তাহলে আসি ম্যাডাম, কাল দেখা হচ্ছে, গুড নাইট। ভারী বুটের আওয়াজ মিলিয়ে গেল একটু একটু করে। সুপর্ণা বুঝল ভয়ঙ্কর এক ফাঁদে আটকে গেছে সে। ফাঁদ কেটে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই তার কাছে। সে এও বুঝল তার শরীরটা কাঁপছে, যেন গা জ্বরে পুড়ে যাচ্ছে। প্রায় অসাড় হয়ে আসা শরীরটা নিয়ে সে বসে পড়ল দরজাতেই। শরীরটা কুঁকড়ে গেল তার, আর থরথর করে কাঁপতে থাকা শরীরটা নিয়ে সে শুয়ে পড়ল দরজায় ঠেস দিয়েই। চোখ বুঝতেই তার মনে হলো কিছুটা দূরে বারান্দায় এসে দাঁড়িয়েছে কেউ একজন, কোনো মহিলা হবে। সে যেন ভাসতে ভাসতে এগিয়ে আসছে তার দিকে, কিন্তু স্পষ্ট করে বোঝার আগেই সুপর্ণার চোখ দুটো ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। বাইরে রাত নিঃশব্দে গড়িয়ে চলল, আর সুপর্ণার দেহটা একটু একটু করে ডুবে গেল অবচেতনের গভীরে। চোখে চড়া রোদ পড়তে খুলে গেল চোখটা। পাখির কিচিরমিচির শব্দে ভরে আছে চারপাশ। সুপর্ণা দেখল তার গোটা গা ঘামে জপঝপ করছে। উঠে পড়ল সে। বুকের খাঁজ দিয়ে এক বিন্দু ঘাম গড়িয়ে এসে মিশে গেল নাভিকুণ্ডে। মুখটা কেমন তেতো হয়ে আছে, পিত্তি পড়েছে বোধহয়। ঝাড়া দিয়ে উঠল বিছানার ওপর। উঠতে গিয়ে হঠাৎ মনে হলো সে তো দরজার কাছে শুয়ে পড়েছিল জ্বরের ঘোরে। তাকে ঘরের ভিতর বিছানায় এভাবে কে শোয়ালো? শূন্য ঘরটাতে উদ্ভ্রান্তের মতো দৃষ্টি ফেরালো সুপর্ণা। কানে এলো নুপুরের ঋণ ঋণ একটা শব্দ। উঠে পড়ল সে, মাথাটা একটু ঘুরে গেল যেন। এক মুহূর্ত স্থির করল নিজেকে, তারপর পা বাড়ালো। বাইরে বেরিয়ে দেখল বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে প্রায় তারই বয়সী একটা মেয়ে, পরনে হলদে রঙের একটা শাড়ি। সুপর্ণা বুঝল এই সেই গণেশ কাকার মেয়ে। মনে মনে বলল, এই মেয়েটাই তাহলে তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। এক পলক দেখল মেয়েটাকে। মেয়েটা এখন তার দিকে পেছন ফিরে সামনের আগাছায় ঢাকা চত্বরটা দেখছে। সুপর্ণা ডাক দিল তাকে, এই যে শোনো। সুপর্ণার ডাকে মেয়েটা চমকে তাকালো, তারপর ধীর পায়ে এগিয়ে এলো। সুপর্ণা কিছুটা জরিপের দৃষ্টিতে দেখল মেয়েটাকে। মাথায় ধ্যাবড়া করে সিঁদুর দিয়েছে, কিন্তু যে জিনিসটা সুপর্ণাকে নাড়া দিল তা হলো মেয়েটার কাপড় পরার ধরন। কেমন আঁটো সাঁটো করে পড়েছে কাপড়টা। বুকের কাপড় তো প্রায় গ্রীবা ছুঁয়েছে। মনে মনে ভাবল, আজকাল এমনভাবে কেউ কাপড় পরে নাকি? মেয়েটার সেতি টেতি জাতীয় কোনো রোগ নেই তো? কে জানে। কেমন একটা গা ঘিন ঘিন করে উঠল সুপর্ণার। কিছুটা কঠিন গলায় বলল, ওয়াশরুমে যাব, জল টল দেওয়া আছে? মেয়েটা যেন সুপর্ণার কথাটা ধরতে পারল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মেজাজটা খিঁচড়ে গেল সুপর্ণার। আরে বাথরুম বোঝো, বাথরুম, জল টল দেওয়া আছে? কলঘর ওইদিকে, আপনি যান, সব ব্যবস্থা করা আছে। সুপর্ণা দ্রুত সেদিকে পা বাড়ালো। পুরনো দিনের বাথরুম, কিন্তু বেশ বড় সড়ো। মেয়েটা ইতিমধ্যেই সেটাকে ঝকঝকে করে দিয়েছে। দুটো বালতিতে জল ভরা। সুপর্ণার ইচ্ছে হলো এক্ষুনি 2 বালতি জলই গায়ে ঢালে, কিন্তু ইচ্ছেটাকে দমন করল সে। দ্রুত ফ্রেশ হয়ে বাইরে এলো। একবার সামনের চত্বরটার দিকে তাকালো। মেয়েটা আগাছা ঢাকা পথটাও পরিষ্কার করে ফেলেছে। সুপর্ণা নিজের মনেই বলল, মেয়েটা বেশ কাজের আছে তো, ঝড়ের বেগে হাত চলে।
পা বাড়াতে গেল সে, আর তখনই তার চোখ আটকে গেল ভাঙা চোরা লোহার গেটটায়। সেখানে লাঠি হাতে উর্দি পড়ে দাঁড়িয়ে আছে একটা বছর 30-এর পুলিশ। সুপর্ণার বুকে যেন কেউ ধারালো নখের আঁচড় বসালো। এই কোন ফাঁদে আটকে গেল সে? বুকের মধ্যে একটা ঝড় নিয়ে ঘরের ভেতর ফিরে এলো সে। ফিরে দেখল মেঝেতে চা আর এক বাটি তেল মুড়ি মাখা। চোখের পলকে শেষ করলো সেগুলো। দ্রুত তৈরি হয়ে নিল। আবারও মুখোমুখি হতে হবে এক নরকের দ্বারের। বেরোতে গিয়ে দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছে মেয়েটা। ব্যাগ থেকে কিছু টাকা বের করে বাড়িয়ে দিয়ে বলল, দুপুরের খাবার যেমন পারো বানিয়ে রেখো, এটা নাও, যা লাগবে কিনে নিও। আর তোমার নামটা কি? বারবার তো এই ওই বলে ডাকা যায় না। আমার নাম বিন্দুবাসী, তবে বিন্দু নামেই ডাকতো সবাই। সুপর্ণা ভাবল কোন আদ্যিকালের নাম মেয়েটার। তারপর বিন্দুর দিকে চোখ তুলে বলল, বেশ বিন্দু, টাকাটা নাও, আমি এখন আসি। আমায় এখন টাকা দিতে হবে না, যাবার সময় না হয় হিসেব টিসেব করে। সুপর্ণার মাথা এমনিতেই খুব ভালো কাজ করছে না, তাই আর কথা না বাড়িয়ে সে টাকাটা ব্যাগে পুরে বারান্দা ধরে এগিয়ে চলল। বিন্দু ডাক দিল, একটা কথা বলবো? সুপর্ণা ঘুরল, তাকালো কৌতূহলী মুখে। বিন্দু কিছুটা এগিয়ে এসে নিচু স্বরে বলল, যদি থানায় আপনাকে খুনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন আমি কিচ্ছু জানি না। কাল সন্ধ্যের ঘটনাটা কোনোভাবেই স্বীকার করবেন না ওখানে। সুপর্ণা যেন থ হয়ে গেল। বিন্দু কি করে জানলো খুনের কথাটা? তবে কি খবরটা গোটা গায়ে চাউর হয়ে গেছে? সুতীক্ষ্ণ দৃষ্টি ফেলল সে মেয়েটার মুখে। তার মনে হলো মেয়েটার চোখের তারায় দুটো আগুনের ফুলকি। একবার যেন মনে হলো এই দৃষ্টিটা সে আগে কোথাও দেখেছে। মেয়েটা মুখ নামিয়ে নিল, কিছুটা কড়া স্বরে বলল, লালা ঝরা পশুদের পরিণতি ভয়ঙ্কর মৃত্যু। আপনি যান, ভয় পাবেন না। বিন্দু কথাটা বলেই ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। সুপর্ণার মাথাটা যেন পাক খেয়ে গেল একটু। নিজেকে সামলে নিয়ে পা বাড়ালো সে। শুধু পেছনে ফেলে গেল অনেকগুলো প্রশ্ন। কে এই বিন্দু? কিসের ইঙ্গিত সে দিতে চাইছে? চোখ দুটোই বা এত চেনা লাগছে কেন? প্রশ্নগুলো নিয়ে সুপর্ণা বারান্দা ধরে নামলো সামনের চত্বরে। ধীর পায়ে এগিয়ে গেল জরাজীর্ণ লোহার দরজাটার দিকে। শনশন একটা বাতাস বয়ে গেল চৌধুরী বাড়ি জুড়ে। চিলেকোঠার দরজাটা ঝড়াত করে আওয়াজ তুলল। একটা পিতলের গ্লাস সিঁড়ি বেয়ে ধাতব শব্দ তুলতে তুলতে গড়িয়ে পড়ল বারান্দায়। গ্লাসের কানা থেকে টপ টপ করে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ে মিশে গেল ধুলো ঢাকা মেঝেতে। পুলিশ স্টেশনে পৌঁছে দরজার কাছে দাঁড়িয়ে গেল সুপর্ণা। কালকের অফিসারের মধুর বাণী কানে এলো, আয় সুয়ারের বাচ্চা, সত্যি করে বল কাজটা কে করেছে? নইলে এমন ন্যাংটা করে পেটাবো না যে 7 জন্মেও। হঠাৎ চোখ পড়ল সুপর্ণার ওপর। থমকে গেল বচন। ডাক দিল, এই ম্যাডাম যে, আসুন আসুন, কী সৌভাগ্য। এই গোপালবাবু, এই বেটাকে নিয়ে যান তো লকাবে, একটু মাসাজ করে দিন ভালো করে। কই রে, কে আছিস রে? ম্যাডামকে নিয়ে এসে বসা। আসুন আসুন ম্যাডাম, আসুন। সুপর্ণার দাঁত চেপে এগিয়ে গেল। বুঝতে পারল এক ভয়ঙ্কর লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে সে। বিপক্ষের পাল্লা ভারী, আর সে নিরস্ত্র। পুলিশ অফিসার আবারও গলা উঁচিয়ে ডাক দিল, কই রে, ওরিকে বল 2 কাপ জব্বর চা দিতে, সঙ্গে কড়া করে টোস্ট, তাই না? বসুন ম্যাডাম, বসুন। তারপর বলুন, রাতে আর কোনো ঝঞ্ঝাট হয়নি তো? আমায় ডেকেছেন কেন? এই কেন ডাকলাম বলুন তো? ও হ্যাঁ হ্যাঁ, ওই মার্ডার ওয়েপনটা
ওটার খবর যদি একটু দিয়ে দেন। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা প্রমোশন না আর নাকের ডগায় মাছির মতো ঘুরছে আর কি। কেসটা সলভ করে দিলে প্রমোশনটা আমার হয়ে যাবে। ও কিছু না, শ্বশুরবাড়িতেও রেসপেক্ট বাড়ে আর কি। যাও, এই লোকটাকে ওভাবে মারতে গেলেন কেন বলুন তো? বললাম তো আমি এসব খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। আর কতবার একই কথা বলবো বলতে পারেন? না মানে আপনি খুনটা করেননি, কিন্তু বলছি কোনো আওয়াজ টাওয়াজও কি মানে? না মানে আসলে পোস্টমর্টম রিপোর্টে দেখাচ্ছে যে আপনি স্টেশন থেকে যে সময় চৌধুরী বাড়িতে পৌঁছালেন ওই সময় নাকি, যাই হোক আপনি তো কিছু জানেন না এসব। তবে জঞ্জাল সাফ করে দিয়ে ভালোই করেছে। আপনি কিন্তু বিনা প্রমাণে আমাকে খুনি সাজাতে চাইছেন। এবার কিন্তু আমিও। প্রচণ্ড একটা রাগ এসে বুঝে দিল সুপর্ণার গলা। অফিসারের গলা থেকে খ্যাঁক খ্যাঁক করে একটা হাসি ছিটকে এলো। আরে সুন্দরী মহিলারা রেগে গেলে ভালো লাগে বলুন? হ্যাঁ, তবে কথাটা দামি বলেছেন, প্রমাণ ওইটা জোগাড় করতে হবে। আমি আসছি, আমার অন্য কাজ আছে। উঠে পড়ল সুপর্ণা। অফিসার হেঁ হেঁ করে উঠল। আরে চললেন যে, হরির দোকানের চা টোস্টটা তো এখনো খাওয়া হলো না। হ্যাঁ আচ্ছা বেশ, যান তাহলে। তবে ওই যাওয়ার আগে আপনার আসল বাড়ির ঠিকানাটা একটু দিয়ে যাবেন তো, কে জানে যদি দরকার টরকার পড়ে। সুপর্ণা পেনদানিতে রাখা একটা পেন প্রায় হ্যাঁচকা টানে টেনে নিয়ে লিখে দিল ঠিকানাটা। বলছি ম্যাডাম ওই ফোন নাম্বারটা। সুপর্ণা নিজের নাম্বারটা লিখতে গিয়েও থেমে গিয়ে বাবার নাম্বারটা লিখে দিল একরাশ বিরক্তি নিয়ে। আর হয়তো সুপর্ণার অনেকগুলো ভুলের মধ্যে এটাও একটা ভুল হয়ে গেল। লেখা হলে কলমটা প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে চেয়ারটা ঠেলে উঠে পড়ল সে, পা বাড়াতে গেল। অফিসারের বিরক্তিকর গলাটা আবারও তীরের মতো এসে বিঁধল। বলছি ম্যাডাম, রাত বিরেতে হয়তো চৌধুরী বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবো, মানুষ যে প্রমাণ নাকি বললেন ওইটা তো জোগাড় করতে হবে, প্রমোশনের ব্যাপার। আপনি জানো আবার কিছু টিছু দিয়ে আমার মাথাটাও ফুটিবাটা। আরে মজা করছি, রাগ করছেন কেন? সুপর্ণা জাস্ট লোকটাকে নিতে পারছে না। মনে হচ্ছে মাথায় আগুনের গোলা ছুটছে তার। চোয়াল কঠিন করে বের হয়ে এলো সে পুলিশ স্টেশন থেকে। দ্রুত পথটা অতিক্রম করতে চাইল। ঝোপটার কাছে এসে পা যেন আপনা হতেই আটকে গেল। বেয়ারা এক কৌতূহল যেন টানল তাকে ঝোপটার কাছে। উঁকি দেওয়ার মতো করে দেখল জায়গাটা। আর তখনই কানে বাজলো একটা কথা। চৌকিদার, চৌধুরী বাড়ির চৌকিদার। মনের পর্দায় ভেসে উঠল দুটো জ্বলন্ত চোখ। বিন্দুর চোখে ঠিক এই রকম আগুনের গোলাই দেখেছিল সুপর্ণা। তবে কি বিন্দুই? সুপর্ণার শরীরটা যেন ঝাঁকুনি খেয়ে গেল। কাঁপতে থাকা একটা শরীর নিয়ে সে দ্রুত পা বাড়ালো চৌধুরী বাড়ির দিকে। মাথাটা কেমন অসাড় হয়ে আছে। দুপুরে খাবার পর আর পারেনি সুপর্ণা। শটান শরীরটাকে ছুঁড়ে দিয়েছিল বিছানায় আর ডুবে গিয়েছিল অচেতনের গভীরে। এখন ঘুমটা ভাঙতে ভালো লাগছে। বিছানায় উঠে বসল সে। মনে পড়ল সারাদিন অনিন্দিতাকে একটা ফোনও করা হয়নি। সেও মনে হয় অফিসের কাজের চাপে করে উঠতে পারেনি। ব্যাগ থেকে ফোনটা বের করে রিং করল। যান্ত্রিক কণ্ঠস্বরটা ভেসে এলো। কদিন থেকেই নোটিফিকেশন পাঠাচ্ছিল, কিন্তু বিভিন্ন ঘটনাতে তার মাথাটা এমন ঘেঁটেছিল যে রিচার্জ করার কথাটা মাথা থেকে বেরিয়েই গেছে। ফোনটা বিরক্ত হয়ে ছুঁড়ে বিছানাতে ফেলে দিল সে। কেমন একটা দম বন্ধ লাগছে। ইচ্ছে করছে কোথাও পালায়, কিন্তু যাবেই বা কোথায়? সব জায়গাতেই তো দরজা বন্ধ, এমনকি বাপের বাড়িতেও। গোটা পৃথিবীটাই যেন তার কাছে একটা নরক। সে উঠে পড়ল বিছানা থেকে। একটু ছাদে যাবে, বুক ভরে নিঃশ্বাস নিতে হবে তাকে। বাইরে বারান্দায় বেরিয়ে এসে একবার বিন্দুকে খুঁজল, না কোথাও নেই। বাড়ি চলে গেছে মনে হয়।
কে জানে, সন্ধেবেলায় হয়তো আবার আসবে। বারান্দা টপকে উপরের সার ঘরগুলো টপকে সুপর্ণা পৌঁছালো ছাদে। আকাশের দিকে তাকালো। কালো মেঘ জলে ধুয়ে সাদা হয়ে গেছে, ভেসে চলেছে নীল সমুদ্রে। অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল সুপর্ণা। খুব ইচ্ছে হলো ওই রকম অনেক দূরে যদি সে চলে যেতে পারত। ভালোবাসা, বন্ধন, সংসার সবই তো প্রায় মুছে গেছে। কোন এক কাম বুভুক্ষু পশুর শরীরের লালসা ধুয়ে নিয়ে গেছে সব। একবার মনে হয় কি জন্য পড়ে আছে এই জগতের ভার হয়ে। এই ছাদ থেকে যদি এই মুহূর্তে শরীরটাকে ভাসিয়ে দেয়, তাহলে তো এই মেঘেদের মতোই অনেক দূরে চলে যেতে পারবে সে। কিন্তু পরবর্তীতেই সুপর্ণার ঠোঁট বিড়বিড় করে ওঠে। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। সত্য, হ্যাঁ সত্য, কঠিন কঠোর সত্য। চোখটা আকাশ থেকে নামিয়ে নিল সুপর্ণা। ধীর পায়ে ছাদ ধরে এগিয়ে গেল। ছাদের কোণে একটা ঘর। অস্ফুট এসে বলল, প্রায় সব ঘরের দরজার তালা বন্ধ, কিন্তু এই ঘরটা তালা দেওয়া নেই কেন? চাপা একটা কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল ঘরটার দিকে। সনসন করে একটা বাতাস ঝাপটা দিয়ে গেল সুপর্ণার শরীরে। দরজার পাল্লা দুটো ঝনাত শব্দ করে উঠল। কেমন একটা চাপা গন্ধ এসে লাগলো তার নাকে। ধীর পায়ে সে এগিয়ে গেল দরজাটার দিকে। দরজার সামনে এসে দাঁড়ালো। কেন যেন তার মনে হচ্ছে এই ঘরটার মধ্যে বিশেষ কিছু আছে। দরজা খুললেই বের হবে ভয়ঙ্কর কোনো সত্য, গোপন সত্য। মরচে ধরা কড়াগুলোতে আঙুল ছোঁয়ালো সে। সজোরে ঠেলা দিতে গেল, আর ঠিক তখনই পিছন থেকে ডাকটা এলো, আপনি এখানে? আমি তো সারা বাড়ি আপনাকে খুঁজে বেড়াচ্ছি। চকিতে ঘুরল সুপর্ণা। দেখল ছাদের মাঝে দাঁড়িয়ে আছে বিন্দু। সুপর্ণা ভ্রু কিছুটা কুঁচকে বলল, তুমি কি এখানেই ছিলে? আমি তো ভাবলাম বাড়ি গেছো। বিন্দু মুখে শুকনো হাসি নিয়ে বলল, এখন এটাই আমার বাড়ি। আপনি চা খাবেন? না, এখন চাটা খেতে ইচ্ছে করছে না। এসো এখন আমার সাথে, একটু গল্প করি। ছাদের ডান দিকে কোণে একটা বসার বেদি। সুপর্ণা গিয়ে বসল সেখানে। বিন্দু দাঁড়িয়ে রইল একটু দূরে। সুপর্ণা ভালো করে দেখল বিন্দুকে। সেই আঁটো সাঁটো করে পোশাক পরা, চোখে আগুনের একটা ফুলকি, কঠিন চোয়াল, কাঁচ পোকা গায়ের রং, কপালে ধ্যাবড়া সিঁদুর। সুপর্ণা গল্প করবে তো ভাবল, কিন্তু কি গল্প করবে বুঝে উঠতে পারল না। বিন্দু মৃদু স্বরে জিজ্ঞেস করল, আপনি খুব কষ্টে আছেন না? কেউ নিশ্চয়ই পশুর মতো খিদে মেটাতে চায় আপনার কাছে। সুপর্ণা যেন হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি খেয়ে গেল। এই মেয়েটা কি সব জানে? কাঁপা স্বরে সে বলল, তুমি কি করে জানলে? যখন কোনো মেয়ে এরকম বাড়িতে থাকতে আসে, তখন বুঝতে হবে তার আর যাবার কোনো জায়গা নেই। এই আমাকেই দেখুন না, কোথাও যেতে পারিনি। চৌধুরী বাড়ির চৌকিদার সেজে। থেমে গেল বিন্দু। সনসন বাতাস ঝাপটা দিল আর সরিয়ে দিল বিন্দুর বুকের কাপড়। সুপর্ণার দু চোখ আটকে গেছে বিন্দুর বুকের খাঁজে। সেখানে বিছের মতো গভীর ক্ষতের দাগ। প্রায় আঁতকে উঠল সুপর্ণা।
কে তুমি? বিন্দু কিছু উত্তর দেবার আগেই সিঁড়ি দিয়ে ধাতব গ্লাস গড়িয়ে পড়ার আওয়াজ হলো। বিন্দু কিছু একটা বলেই দৌড়ে গেল সিঁড়ির দিকে, আর চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। সুপর্ণা যেন এক মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। এই কালো বিছের মতো দাগটাই সে দেখেছিল কাল সন্ধেতে সেই মহিলার বুকে, যখন সে ওই কামুক পশুটাকে। আর ভাবতে পারছে না সুপর্ণা, তার মানে কাল বিন্দুই বাঁচিয়েছিল তাকে। তাহলে সে সেই কথাটা তার কাছে চেপে কেন গেল? পুলিশি ধরপাকড়ের ভয়ে? কিন্তু কাল কেউ এবং একটু আগে বিন্দু নিজেকে চৌধুরী বাড়ির চৌকিদার বলছে কেন? এ কথার অর্থ কি? সব যেন তালগোল পেকে যাচ্ছে সুপর্ণার। সে উঠে পড়ল বেদি থেকে। এক্ষুনি নিচে গিয়ে চেপে ধরতে হবে বিন্দুকে, জানতে হবে সব কিছু। পা বাড়াতে গিয়েও থেমে গেল সে। চোয়াল কঠিন করে এগিয়ে গেল ছাদের কোণার ঘরের দরজাটার দিকে। সুপর্ণার বুক ধক ধক করছে প্রচণ্ড গতিতে। এবার সজোরে সে ঠেলা দিল দরজাটা। একটা চাপা গন্ধ ঝাপটা মেরে গেল নাকে। ঘুলঘুলি দিয়ে একটা আলো এসে পড়েছে ঘরে, আর সেই আলোয় দৃশ্যটা দেখে ভয়ে প্রচণ্ড চিৎকার করে উঠল সুপর্ণা। একটা নরকঙ্কাল ঝুলছে ভেতরের ছাদ থেকে, গলায় দড়ি। মেঝেতে পড়ে আছে একটা পিতলের গ্লাস। ওখানেই ধপ করে বসে পড়ল সে। শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। গলা থেকে ঘর ঘর একটা শব্দ বেরিয়ে এলো। এটা কার কঙ্কাল? কতদিন ধরে আছে এখানে? আত্মহত্যা নাকি খুন? সুপর্ণা বুঝল যে ফাঁদ সে ভাবছিল তার থেকেও জটিল ফাঁদে আটকে গেছে সে। বিড়বিড় করে সে বলল, ওই অফিসারটা যদি একবার খোঁজ পায় তাহলে তো। আর মাথা কাজ করছে না সুপর্ণার। কি করবে সে এখন? চৌধুরী বাড়ি ছেড়ে যে চলে যাবে তারও কোনো উপায় নেই। নিশ্চয়ই পুলিশে গোপনে নজর রাখছে তার ওপর। হাউ হাউ করে কেঁদে উঠল সে। ভগবান, আর কত, আর কত। তারপর চোয়াল কঠিন করে উঠে পড়ল। না, অনেক হয়েছে, খুব ঠান্ডা মাথায় এগোতে হবে এবার, না হলে এই ফাঁদ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তাকে। হাতে চেটো দিয়ে মুছল গলা থেকে বেয়ে চলা জলের স্রোতটাকে। দরজাটা বন্ধ করল দৃঢ় হাতে। ছাদে পড়ে থাকা একটা তার দিয়ে শক্ত করে বাঁধল সেটা, যাতে হাওয়ায় খুলে না যায়। সে বুঝে নিয়েছে যে এই সব কিছুর পেছনে আছে ওই বিন্দু নামক মেয়েটা। কিন্তু মেয়েটাকে আপাতভাবে যত নিরীহ আর গোবেচারা মনে হয়, আদৌ সে কি সেই রকম? না, কে জানে এটাই তার স্বামী কিনা। মেয়েদের ঝুলিয়ে দিয়েছে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে, কিন্তু কাজটা করলো কখন? চাবি, বাড়ির চাবি তো তার কাছে। তবে কি? দ্রুত সিঁড়ি ধরে নিচে নামলো সুপর্ণা। চিৎকার করে ডাক দিল, বিন্দু, বিন্দু, বিন্দু। সুপর্ণার ডাক শুধু চৌধুরী বাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হলো, কিন্তু বিন্দুর সাড়া পাওয়া বা দেখা কোনোটাই পাওয়া গেল না। সুপর্ণা দাঁত কিড়মির করে বলল, পালাবে কোথায়? তাকে আমি ঠিক খুঁজে বের করে আনবো। কি যেন নাম বলেছি আমি? হ্যাঁ, গণেশ কাকা। এক্ষুনি তার বাড়ি যাব। দ্রুত নিচে সিঁড়ি ধরে বারান্দায় নামল সে। তারপর সামনের চত্বরে যত দ্রুত সম্ভব ওই মহিয়সী বিন্দুবাসীকে খুঁজে বের করতেই হবে তাকে। মূল দরজার দিকে পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল সে। একজন বয়স্ক লোক দরজা টপকে তার দিকেই আসছে।
সুপর্ণা তার দৃষ্টি কিছুটা কঠিন করে তার দিকে তাকালো। সুপর্ণার দিকে আরও খানিকটা এগিয়ে এসে সে মৃদু স্বরে বলল, আগে আপনি সুপর্ণা দিদি? হ্যাঁ, কেন? না মানে অনি দিদি আমাকে বলছিল আপনি আসবেন। আমার মেয়েটা যেন আপনার সাথে সাথে থাকে, এই রান্না বান্না ফাইন ফরমাস যা বলবেন করে দেবে। কিন্তু কিন্তু দিদিমণি, মেয়েটার কাল সকাল থেকে এমনই ভেদ বমি শুরু হলো, আজ আর থাকতে না পেরে হসপিটালে ভর্তি করে দিয়েই আপনার কাছে এসেছি। খুব অসুবিধা হচ্ছে জানি, আমি দেখি কাউকে একটা বলে তোলে। সুপর্ণা কাঁপা গলায় জিজ্ঞেস করল, বিন্দুবাসী আপনার মেয়ে নয়? হ্যাঁ, বিন্দুবাসী? সে কে দিদিমণি? চিনতে পারলুম না তো। আমার মেয়ের নাম মালিনী। সুপর্ণার মনে হলো সে যেন এক্ষুনি চেতনা হারিয়ে পড়ে যাবে। লোকটি আবারও মৃদু স্বরে বলল, তাহলে কি অন্য কাউকে দেখে দেবো? না হলে তো আপনার খুবই অসুবিধে। না, কাউকে পাঠাতে হবে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। লোকটা এক পলক সুপর্ণাকে দেখল, তারপর মাথা নেড়ে চলে গেল। সুপর্ণা শুধু বোবা দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। তারপর ধীর পায়ে ফিরতে শুরু করল। ঘরে ফিরে প্রায় অবসন্ন শরীরটা নিয়ে সে বসে পড়ল। কি করবে সে এখন? কোন পথে যাবে? চারিদিকে হাজার হাজার মাকড়সার জাল, চলতে ফিরতে আষ্টে বৃষ্টে জড়িয়ে যাচ্ছে সেসব। হঠাৎই ঝাড়া দিয়ে উঠে পড়ল সে, কঠিন গলায় বলল, বিন্দুকে খুঁজতেই হবে। এ বাড়িতে কোথাও লুকিয়ে আছে সে, খুঁজতেই হবে তাকে এক্ষুনি। দৌড় দিল উপরে, উদ্ভ্রান্তের মতো ছাদে পৌঁছালো, পাগলের মতো চিৎকার করে উঠল, বিন্দু, বিন্দু, বিন্দু! আবারও নেমে এলো উদ্ভ্রান্তের মতো। গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজবে সে। বিন্দুকে খুঁজে পেতেই হবে, জানতে হবে কি উদ্দেশ্য তার। কেন কেন সে নিজেকে চৌধুরী বাড়ির চৌকিদার বলছে? আর কেনই বা এমন নারকীয় হত্যা লীলা করছে? কিসের আক্রোশ? আর ঠিক কি কারণে সুপর্ণাকে জড়াচ্ছে সে এই মাকড়সার জালে? উপরে বারান্দায় বেশ কিছুটা আসতেই একটা পেটাই ঘড়ির ঢং ঢং শব্দ কানে এলো। শব্দটা আসছে পাশের বন্ধ ঘরটা থেকে। কিন্তু সুপর্ণার মনে হলো কেউ যেন তার বুকের ভেতর প্রবল বেগে দামামা পিটিয়ে যাচ্ছে। বিড়বিড় করে সে বলল, ঘড়ির শব্দ কিভাবে আসতে পারে? কাল থেকে তো একবারও কোনো ঘড়ির শব্দ শুনিনি। অবশ্য কাল থেকে কোনটাই বা স্বাভাবিক হচ্ছে? সুপর্ণার মনে হলো সে যেন কত শতক পুরনো এক চৌধুরী বাড়িতে নয়, কোনো এক মানসিক হাসপাতালে ভর্তি রয়েছে। আর উদ্ভ্রান্তের মতো অবাস্তব ক্রিয়াকলাপ দেখে চলেছে নীরব দর্শক হয়ে। দ্রুত নিচে নামল সে, ঘরের ভেতর থেকে নিল চাবির গোছাটা, তারপর চোখের পলকে পৌঁছালো বন্ধ ঘরটার সামনে। একের পর এক চাবি দিয়ে খুলতে চেষ্টা করলো তালাটা। চাবির গোছার শব্দটা যেন নিস্তব্ধতায় চিড় ধরাচ্ছে। সুপর্ণা উদ্ভ্রান্তের মতো ঘুরিয়ে চলেছে চাবি। হঠাৎই খুলে গেল তালাটা। ঠেলা দিয়ে সে খুলল দরজাটা। বিচ্ছিরি একটা শব্দ হলো। ধুলো পড়া মেঝেতে দাঁড়িয়ে চারপাশটা একবার দেখল সে। অন্ধকারে চোখ সইতে সে দেখল বাঁ দিকের দেওয়ালে একটা পেল্লাই সাইজের পেটাই ঘড়ি। মাকড়সা জাল বুনে চলেছে সেখানে। কাঁচ ভেঙে গেছে অনেকটাই। স্থির পেন্ডুলামটার দিকে তাকিয়ে রইল সুপর্ণা পাথর দৃষ্টি নিয়ে। সে দারুণভাবে বুঝতে পারল যে এই পেন্ডুলাম বহু বছর ধরে এই রকমই স্থির হয়ে আছে। মাথা নাড়তে নাড়তে নিজের মনেই সে বলল, মনের ভুল হতেই পারে না। আমি স্পষ্ট ঘড়ির ঘন্টা পড়ার শব্দ শুনেছি। যদি মনের ভুলই হবে তাহলে কি করে জানলাম এই ঘরের দেওয়ালে ঘড়িটা আছে? কিছু তো একটা গোলমাল আছে। সুপর্ণা বাতাসে কান পাতল। ঘড়ির কাঁটা নাড়ার খচ খচ একটা শব্দ কানে এলো তার। পলকে দৃষ্টি ফেলল সেই পেটাই ঘড়ির ঝুল পড়া কাঁটায়। কাঁটা ঘুরছে, তবে সোজা নয়, উল্টো দিকে। সুপর্ণা বুঝতে পারে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। একটু একটু করে সে যেন
পিছিয়ে যাচ্ছে শতক বর্ষ আগের কোনো দৃশ্যপটের দর্শক হয়ে। ওই তো মেঝেতে সুদৃশ্য একটা পালঙ্ক ফুল দিয়ে সাজানো, সেখানে বসে আছে লাজে নত একটি মেয়ে। দরজা বন্ধের শব্দ হলো। মুখ তুলে তাকালো মেয়েটা। তার মুখে দৃষ্টি পড়তেই আঁতকে উঠল সুপর্ণা। মুখ থেকে আপনা হতেই ছিটকে এলো, এ তো বিন্দু। তার কথাটা যেন হলদে আলোটা শুষে নিল। সুপর্ণা বিস্ফারিত নেত্রে দেখল দরজা থেকে ফুল লাগানো খাটের দিকে এগিয়ে এলো লোকটার ঘাড়টা একটু বেঁকানো, কষ বেয়ে গড়িয়ে পড়ছে লালা রস। জড়ানো গলায় ডাকলো, বিন্দুবাসী, আমি এসেছি, এই যে। কিশোরী মেয়েটা কাঁপা চোখে তাকালো লোকটার দিকে। উন্মাদ প্রায় লোকটাকে দেখে যেন ভয়ে গুটিয়ে গেল সে। লোকটা বিন্দুর চোয়ালটা ডান হাতে টিপে ধরে বলল, আমার বউটা কি সুন্দর, কি সুন্দর। আজ আমাদের ফুলসজ্জা, কি মজা, কি মজা। আদর করব, অনেক আদর করব। উন্মাদ প্রায় লোকটা যেন ঝাঁপিয়ে পড়ল বিন্দুর ওপর। বিছানায় ঝটপট একটা শব্দ হলো। বিন্দুর মুখ থেকে ভয় আর যন্ত্রণার একটা আওয়াজ বেরিয়ে এলো, আর এক মুহূর্তের জন্য হলদে আলোটা মিলিয়ে গেল। ছাপ ছাপ অন্ধকারে ভরে গেল ঘরটা। সুপর্ণার মনে হলো যেন জমাট অন্ধকারে সে পাথর হয়ে গেছে। ঘড়ির কাঁটার খচ খচ করে আরো কয়েকটা শব্দ হলো। ফ্যাকাশে আলোয় ভরে উঠল ঘরটা। সুপর্ণা চকিতে দৃষ্টি ফেলল বিছানায়। সেখানে বিন্দু আধ শোয়া হয়ে, ধেবড়ে গেছে তার মাথার সিঁদুর। গলা বেয়ে গড়িয়ে পড়া নিঃশব্দ বাড়িধারা রেখে গেছে অস্পষ্ট দাগ। দেওয়ালে একটা তৈলচিত্র, একটা বাঘ তাড়া করেছে একটা হরিণকে। শূন্য একটা দৃষ্টি নিয়ে বিন্দু তাকিয়ে আছে দেওয়ালে ঝুলতে থাকা ওই তৈলচিত্রটার দিকে। খোলা দরজা দিয়ে ঘরে ঢুকলো একজন বয়স্ক মহিলা। পরনে দামি পাটের শাড়ি, গায়ে ভারী গয়না। মহিলা এগিয়ে আসতেই বিন্দু উঠে বসল। ছড়িয়ে থাকা চুলটা বাঁধল মুঠো করে। মহিলা ধীর পায়ে এসে বসল বিছানায়। বিন্দুর গালে আলতো হাত বুলিয়ে বলল, জানি প্রতাপটা আর 5 জনের মতো নয়। কে জানে, হয়তো তোর উপর অন্যায় হচ্ছে। তবে বলি কি মেয়ে, স্বামী সে 7 জন্মের বন্ধন, সে পাগলই হোক। আর বিন্দু কোনো উত্তর দিল না, মুখ নামিয়ে নিল। মহিলা আঁচল থেকে একটা চাপির গোছা নিয়ে বিন্দুর হাতে দিয়ে বলল, আজ থেকে এই চৌধুরী বাড়ি তোর। তুই এখানকার সব কিছুর মালকিন। সব কিছু আগলে রাখিস, বুঝলি? ওরা 2 ভাই একটু অন্যরকম, বুক দিয়ে আগলে রাখিস ওদের, কেমন? তারপর বিছানা থেকে উঠে কয়েক পা গিয়ে আবার থেমে গেল। ঘাড়টা আলতো ঘুরিয়ে বলল, ধরে নে আজ থেকে এই চৌধুরী বাড়ির চৌকিদার হলি। বলেই দ্রুত ঘর থেকে অদৃশ্য হয়ে গেল সে। আর সঙ্গে সঙ্গেই ফ্যাকাশে আলোটাও অদৃশ্য হয়ে আবার জমাট অন্ধকারে ভরে গেল ঘরটা। সুবর্ণা বুঝল তার হৃৎপিণ্ডটা কাটা মাছের মতো লাফাচ্ছে। চোখের সামনে যে বিন্দুকে সে দেখছিল সে আসলে 100 বর্ষ আগের এক কিশোরী মেয়ে বিন্দুবাসী। কিন্তু সুপর্ণা ভাবতেও পারেনি আরো ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হতে চলেছে সে। ঘন জমাট অন্ধকারে পা বাড়াতে গেল, ঠিক তখনই হলদেটে আলোটা জ্বলে উঠল আবার। ঘড়ির কাঁটাটা ঘুরে গেল একই রকম খচ খচ শব্দ করে, তবে এবার সামনের দিকে। এইবারে হলদেটে আলোটাও যেন অনেক তীব্র।
কিন্তু দেওয়াল জোড়া আয়নার সামনে দাঁড়িয়ে এ মেয়েটা কে? ভারী কোমর, চওড়া পিঠ। মেয়েটা ঘুরল, সুপর্ণা নাড়া খেয়ে দেখল লাল কাপড় পরে দাঁড়িয়ে আছে বিন্দু। ঘড়ির কাঁটা তাকে এগিয়ে নিয়ে গেছে বেশ কয়েকটা বছর। কিশোরী বিন্দুবাসী এখন যৌবনবতী পূর্ণ মহিলা। বাইরে কোথাও শঙ্খ ঘণ্টা বাজছে, পুজো হচ্ছে বোধহয়। বিন্দু তৈরি হচ্ছে পুজোয় যাবে বলে। ঠিক তখনই দরজার সামনে দেখা গেল একজন বছর 30-এর যুবককে। বিন্দু ভ্রু কুঁচকে তাকালো, মুখে যেন একটা আতঙ্কের ছাপ পড়ল তার। কিছুটা কঠিন গলায় বলল, কি হলো বরুণ? তুমি তো তোমার দাদার সঙ্গে মন্দিরে গেলে, ফিরে চলে এলে কেন? বরুণের ঠোঁটে একটা হাসি দেখা দিয়েই মিলিয়ে গেল। চোখ দুটো আলতো নাচিয়ে এসে বলল, দেখলাম বাড়ির সবাই মন্দিরে গেছে, তুমি এখনো যাওনি, তাই দেখতে এলুম ব্যাপারটা কি হলো। আমি যাচ্ছি, তুমি যাও। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও তুমি। বৌদি, ও বৌদি, বলছি কি একটু জল হবে? খুব তেষ্টা পেয়ে গেছে। বিন্দু জানে যে তার এই দেবর মানুষটা মোটেও সুবিধার নয়। তখন সবে সবে বিয়ে হয়ে এসেছে। একদিন ছাদের ঘরে ছবি তোলার নাম করে তাকে ডেকে নিয়ে গিয়ে বিন্দু কঠিন মুখে ইশারা করে দেখালো টেবিলে রাখা পিতলের জলের গ্লাসটা। ওতে আছে। বরুণ একবার ঘাড় ঘুরিয়ে বাইরেটা দেখল। বরুণের চোখের তারা অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে একটু খেয়ে রেখে দিল। তারপর বিন্দু কিছু বোঝার আগেই তাকে জাপটে ধরল। ও বিন্দু, বিন্দু, বোঝো না, বোঝো না আমি কি চাই? ওই ক্যামেরা তোমাকে কি সুখ দেবে বলো? কি সুখ দেবে? তার চেয়ে আমি তোমাকে অনেক কিছু দেবো, অনেক কিছু। চলো চলো। বিন্দু সজোরে ধাক্কা দিয়ে চিৎকার করে উঠল, এক্ষুনি বের হয়ে যাও, এক্ষুনি। বাড়িতে কেউ নেই, সবাই পুজোয় গেছে, কেউ কেউ জানবে না, কেউ। খুব ভালো লাগবে, খুব। চলো চলো বলে আবারও বরুণ টেনে নিয়ে যেতে চাইল বিন্দুকে তার বিছানায়। বিন্দু শরীরের সব শক্তি দিয়ে বাধা দিতে চাইল বরুণকে, কিন্তু কামুক পুরুষের শক্তি 10টা ক্ষুধার্ত বাঘের। বিন্দু পারবে কেন? ঝটকা দিয়ে দিয়ে সরে যেতে লাগলো, আর টাল খেয়ে যেতে লাগলো শরীরটা। আছড়ে পড়ল ওই দেওয়াল আয়নার ওপর। ভাঙা কাঁচ গভীর দাগ টানল বুকের ভাঁজে। বিন্দুর মুখ থেকে একটা যন্ত্রণার আওয়াজ বেরিয়ে এলো। রক্ত গড়াতে শুরু করলো বুক থেকে নাভির দিকে। ওই অবস্থাতেও বরুণ ঝাঁপিয়ে পড়ল বিন্দুর ওপর। বিন্দু, বিন্দু, সত্যি এরা মানুষ না পশু? পশুও হয়তো এতটা নিষ্ঠুর হয় না। বরুণ যেন দিক বিদিক ভুলে লেহন করে চলল বিন্দুর ক্ষত বিক্ষত শরীরটা। তারপর আশ মিটিয়ে উঠে পড়ল। কোমরের ধুতিটা জড়িয়ে বাইরের দিকে পা বাড়াতে গেল, আর তখনই পেছন থেকে ডাকটা এলো, বরুণ। বরুণ ঘুরল, দেখল বিন্দু উঠে টেবিলটা ধরে দাঁড়িয়ে আছে একটু কুঁকড়ে। বরুণ এগিয়ে আস্তে আস্তে
শয়তানি হাসি হাসল, বলল, কি বৌদি, আরো চাই? বলেছিলাম না ভালো লাগবে, চলো। বলেই বিন্দুর গালে হাত দিতে গেল। বিন্দুর চোখ দুটো জ্বলে উঠল আগুনের ফুলকির মতো। টেবিলে রাখা পিতলের গ্লাসটা তুলে নিয়ে সে সজোরে আঘাত করল বরুণের মাথায়। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। বরুণ মাথাটা চেপে ধরে বসে পড়ল মেঝেতে, আর বিন্দু পাগলের মতো আঘাত করতে লাগলো ভারী পিতলের গ্লাসটা দিয়ে বরুণের মাথায়। রক্ত ছিটকে গেল মেঝের চতুর্দিকে। বরুণ যন্ত্রণা ভরা গলায় বলল, বৌদি আমি। বিন্দু চিৎকার করে উঠল, বৌদি নয়, চৌকিদার, চৌধুরী বাড়ির চৌকিদার। বলেই পিতলের গ্লাসটা দিয়ে একটা শেষ আঘাত করল। বরুণের শরীরটা ঝাঁকুনি খেয়ে স্থির হয়ে গেল। রক্ত মাখা পিতলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল বিন্দু। বুক থেকে গড়িয়ে পড়া রক্ত ভিজিয়ে দিচ্ছে শরীর। তবুও চোয়াল কঠিন করে এগিয়ে ধরল বরুণের পাটা। টানতে টানতে নিয়ে চলল নিথর শরীরটাকে। মন্দির থেকে ঘণ্টা আর শাঁখের আওয়াজ ভেসে আসছে প্রবলভাবে। আর এক মহিলা দু চোখে আগুন নিয়ে টানতে টানতে চলেছে একটা পশুকে ভাগাড়ে ফেলতে। শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে বসে পড়ল সুপর্ণা। প্রবল কাঁপুনি ধরছে তার শরীরের প্রতিটা অঙ্গে। মস্তিষ্ক এই দৃশ্যগুলো দেখে যেন অসাড় হয়ে পড়ছে। একটু পরে আর বসে থাকতে পারল না সে। ধুলো ভরা মেঝেতেই শুয়ে পড়ল। স্নায়ু শিথিল হয়ে এলো তার, আর চোখ দুটো ভারী হয়ে গেল। কতক্ষণ এইভাবে নিথর হয়ে পড়েছিল সে তা জানে না। হঠাৎ ভারী একটা শব্দে চমকে উঠল। আধো আলোতে দেখল ঘড়িটা দেওয়াল থেকে পড়ে ভেঙে গেছে। ঘটনাটা ভয়ের থেকে বেশি তাকে অবাক করল। কেন জানে না তার মনে হলো যে এই ঘড়িটাই বিন্দুকে এই চৌধুরী বাড়িতে আটকে রেখেছিল চৌকিদার করে। ঘড়িটা ভাঙার সঙ্গে সঙ্গেই চৌধুরী বাড়ির চৌকিদারের ছুটি হয়ে গেছে। তবু উদ্ভ্রান্তের মতো সে তাকালো গোটা ঘরটায়, যদি বিন্দুর দেখা মেলে। কিন্তু না, কেউ কোথাও নেই। কিশোরী বিন্দুবাসী, যুবতী বিন্দুবাসী, চৌকিদার বিন্দুবাসী অদৃশ্য হয়ে গেছে সুপর্ণাকে অনেক কিছুর সাক্ষী দেখে। সুপর্ণার খুব ইচ্ছে হলো গলা ফাটিয়ে ডাক দেয়, কিন্তু গলায় যেন পাথর আটকে গেছে তার। প্রায় শূন্য ঘরটাতে নির্জীব প্রাণীর মতো বসে রইল সুপর্ণা। বাইরে সন্ধ্যা গড়িয়ে চলল। কোনো একটা পাখি কর্কশ স্বরে ডেকে উঠল কাছাকাছি। উঠে পড়ল সুপর্ণা। মনে মনে স্থির করে ফেলেছে এই বাড়ি সে ছাড়বে। যদি কোনো পুলিশি ঝামেলায় পড়ে তো দেখা যাবে, কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। চোয়াল কঠিন করে সে বাইরে পা বাড়ালো, আর ঠিক তখনই কানে এলো জুতোর ভারী শব্দ। কেউ যেন বারান্দা ধরে এদিকেই আসছে। কিন্তু কে? তবে কি সেই পুলিশ অফিসারটা? এক মুহূর্তের জন্য সুপর্ণার বুকটা দুলে উঠল। লোকটার স্থির চোখ দুটো যেন দরজার কাছে আসতে থমকে গেল সে। এ কাকে দেখছে সুপর্ণা? ঝাঁকড়া চুলের ছেলেটা এক মুখ হাসি নিয়ে এগিয়ে আসছে। সুপর্ণার মনে হলো তার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলায় আটকে গেছে। ছেলেটা প্রায় লাফাতে লাফাতে এগিয়ে এলো। হাই জানু, চলে এলাম। কেমন আছো সোনা?
তুমি তুমি কিভাবে মানে মানে কি করে জানলে আমি এখানে? আরে জানো, এটাই তো ভালোবাসার টান। সুপর্ণা যেখানে, সোমনাথও সেখানে। হ্যাঁ, আমার সোনাটা। বলেই গালে একটা টুসকি দিল। সুপর্ণার গাটা ঘিন ঘিন করে উঠল ঘেন্নায়। ইচ্ছে হলো এখান থেকে এক্ষুনি পালায়, কিন্তু পা যেন সীসার মতো ভারী হয়ে গেছে তার। সোমনাথ হিস হিসে গলায় বলে উঠল, কি হলো জানু? মুখে কথা নেই কেন? ভাবছো কি করে এলাম? আরে তুমি তো ডাক দিলে সোনা, তাই তো পুলিশ স্টেশনের ফোনটা পেয়ে সব ছেড়ে ছুড়ে চলে এলাম। সারাদিন পুলিশ স্টেশনে কাটিয়ে মনে হলো চাই একবার দেখে আসি আমার সুন্দরী বউটা একা একা ফাঁকা ঘরে কি করছে। সুপর্ণা এইবার বুঝতে পেরেছে ওই শয়তানটা কি করে এখানকার ঠিকানা পেয়েছে। সে তার বাবার যে ফোন নাম্বারটা দিয়েছিল সেটার সূত্র ধরেই পুলিশ ভুল 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 আবারও ভুল। তার জীবনের হাজারো ভুলের মতো এটাও একটা ভুল। সোমনাথ, সোমনাথ চলে যাও এখান থেকে। আমি কদিন একা থাকতে চাই। একা? কি বলছো জান? এরকম হট শরীর নিয়ে কিভাবে এখানে একা? কথাটা বলেই সে এসে জড়িয়ে ধরল সুপর্ণাকে। বিষাক্ত সাপের জিভের মতো ঠোঁট দুটো এগিয়ে এলো। সুপর্ণার কাটা ঠোঁটটা দেখে আঁতকে ওঠার ভান করে বলল, এ কি? আমার জানুর ঠোঁটটায় কে এভাবে কামড় বসালো? ওই পুলিশ অফিসারটা নাকি? খুব তো ইন্টারেস্ট দেখলাম তোমার উপর। এরই মধ্যে কি কিছু মেচো? ছাড়ো আমাকে। ঠেলা দিল সুপর্ণা। ঠেলা খেয়ে সরে গেল সোমনাথ, কিন্তু একটু পরেই এক গাল হাসি নিয়ে পাঁজা কোলা করে তুলে নিল সুপর্ণাকে। আরে আমার সোনা বউটা কতদিন আদর পায়নি, তাই তো এত রাগ। রাগ করো না সোনা, এক্ষুনি সব ঠান্ডা করে দিচ্ছি। বলে শক্ত হাতে সুপর্ণাকে কোলে তুলে নিয়ে এগিয়ে গেল খোলা ঘরটার দিকে। ধুলো ভর্তি মেঝেতে নামালো সুপর্ণাকে। সুপর্ণা ঠেলা দিল। ছাড়ো সোমনাথ, প্লিজ ছাড়ো, ভালো লাগছে না, ছাড়ো প্লিজ। সোমনাথ কবেই বা শুনেছে তার আকুতি। হ্যাঁচকা টান দিল পাজামাটায়। শব্দ করে ছিঁড়ে গেল পাজামার দড়িটা। টান দিয়ে ছুঁড়ে ফেলে দিল সেটা মেঝেতে। সুপর্ণা আরও একবার কাতর আকুতি জানালো, প্লিজ সোমনাথ, এসব এসব এখন করো না, ভালো লাগছে না, প্লিজ। সোমনাথের চোখে এখন এক সমুদ্র খিদে। শক্ত মুঠো এসে চেপে ধরেছে সুপর্ণার মুখটা। সুপর্ণার মুখ থেকে দম বন্ধের একটা আওয়াজ ছিটকে বেরিয়ে আসতে চাইছে। শরীরটা গটিয়ে যাচ্ছে ঘেন্নায়। একটা লোমশ পশু খেলে বেড়াচ্ছে উন্মত্তভাবে। সুপর্ণা ভীষণ রাগ, কষ্ট, ঘেন্নায় চোখ বুজে ফেলল। একটা ভারী গ্লাস গড়িয়ে পড়ল বাইরে বারান্দায়। মেঝেতে পড়ে থাকা দেওয়াল ঘড়ির কাঁটা নড়ার একটা খচ খচ শব্দ হলো। থেমে গেল সোমনাথ। ঘাড় ঘুরিয়ে বাইরে তাকালো। অর্ধশায়িত অবস্থাতেই বলল, ঘরে আর কেউ আছে নাকি? বাইরের ধাতব শব্দটা যেন পাক খেলো একবার। উঠে পড়ল সোমনাথ। খ্যাঁক খ্যাঁকে একটা হাসি নিয়ে বলল, কিরে, নাগর পুষেছিস নাকি? তাই বুঝি এখানে পালিয়ে আসার নাটক? সুপর্ণার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। একদম ফালতু কথা বলবে না, সবাইকে কি নিজের মতো ভাবো? সোমনাথের চোখ দুটোতে যেন ছুরির ফলা জেগে উঠল। খামচে ধরল সুপর্ণার চুলের মুঠি, তারপর টানতে টানতে নিয়ে চলল। মাগি, আমাকে কি বোকা ইয়ে ভেবেছ? কেন লুকিয়ে আছিস সেখানে আমি বুঝি না। চল, কাকে জুটিয়েছিস দেখি, চল। সুপর্ণার নগ্ন নিম্নাঙ্গ
ঝরে যেতে লাগলো মেঝেতে। মুখ থেকে যন্ত্রণার আওয়াজ বেরিয়ে এলো। শালা, আমাকে লুকিয়ে পিরিত মারা! কথাটা গলাতেই যেন আটকে গেল। সামনে দাঁড়িয়ে বছর 26-এর এক মহিলা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। সুপর্ণার চোখের মুঠিটা ছেড়ে দিয়ে সোমনাথ কড়কড়ে গলায় বলল, এই কে তুই? মহিলার ঠোঁটে খেলে গেল একটা ধারালো হাসি। একটা ভারী পিতলের গ্লাস বিদ্যুৎ বেগে এসে আঘাত করল সোমনাথের মাথায়। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। মাথা চেপে বসে পড়ল সোমনাথ। হাতের তালু দিয়ে গড়াচ্ছে লাল রক্তের স্রোত। মহিলা এবার ধীর পায়ে এগিয়ে এলো। তারপর পিতলের গ্লাসটা দিয়ে পাগলের মতো আঘাত করে চলল সোমনাথের মাথায়। রক্তের সঙ্গে সঙ্গে সাদা ঘিলু ছিটকে পড়ল মেঝেতে। মহিলা হিংস্র গলায় বলল, আরো একটা পশুকে ভাগাড়ে ফেলতে হবে। বলেই সোমনাথের দেহটা তুলে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। সুপর্ণা যেন পাথর হয়ে গেছে অথবা নিষ্প্রাণ কোনো জড় পদার্থ। চোখের সামনে সে যা দেখল তা তার চেতন মনকে ছুঁতে পারল না। হাঁটু গেড়ে বসে রইল সেখানে। চোখের সামনে পড়ে আছে একটা ভারী পিতলের গ্লাস, আর তার কানা বেয়ে টপ টপ করে ঝরছে তাজা রক্ত। সময় বয়ে গেল আরো কত। অন্ধকার কত গাঢ় হল, আর সুপর্ণা নিষ্প্রাণ নির্জীবের মতো হাঁটুতে মাথা গুঁজে বসে রইল। হ্যালো ম্যাডাম, দেখা করতে চলে এলাম। চমকে মুখ তুলল সুপর্ণা। পুলিশ অফিসার মাথার টুপিটা এক হাতে খুলতে খুলতে বলল, আপনাকে নিচের ঘরে পেলাম না, তাই ভাবলাম দেখি ম্যাডাম ওপরে আছে কিনা। হ্যাঁ, সেদিকে আর এক কাণ্ড, চারপাশে রক্তমক্ত সব পড়ে আছে। তা লাশটা কোথায় রেখেছেন? ওয়েপন তো পাশে পড়ে আছে দেখছি। টুক করে বলে দিন, আমার প্রমোশনটাও তাহলে। টুক করে। পুলিশ অফিসার টর্চের আলোটা ফেলে আরও খানিকটা এগিয়ে এলো। দেখি দেখি ঘরের ভেতর না ছাদে, কোথায় আবার লাশটা গায়েব। ঝটকা দিয়ে উঠে পড়ল সুপর্ণা। কাঁপা কাঁপা স্বরে বলল, অফিসার অফিসার আমার 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 কথা শুনুন, আমি আপনাকে সব বলছি। আসলে সোমনাথ আমাকে। থাক থাক থাক, আর শোনাতে হবে না। যা দেখছি তাতে তো আর কিছু শোনার মনও নেই। অফিসারের টর্চের আলো এসে পড়েছে সুপর্ণার নগ্ন উড়ুতে। তার এতক্ষণ খেয়ালই ছিল না যে সে এখন প্রায় অর্ধনগ্ন। ঊর্ধ্বাঙ্গের কুর্তিটা টেনে নগ্ন নিম্নাঙ্গ ঢাকার ব্যর্থ চেষ্টা করল সে। পুলিশ অফিসার আলোটা সুপর্ণার শরীরে একটু নাচিয়ে বলল, আরে থাক থাক, আর টানাটানি করতে হবে না। আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি ম্যাডাম। প্রমোশন গুলি মারো, এরকম জিনিস পেলে ভাটের প্রমোশন নিয়ে কি হবে? এইসব কেস আমি ধামাচাপা দিয়ে দেবো। আপনি আপনি শুধু ওই মানে কাপড়টা আর একটু। অনেক হয়েছে, অনেক। ধৈর্যের অনেক পরীক্ষা দিয়েছে সুপর্ণা, কিন্তু এই পৃথিবী ছেয়ে গেছে ক্ষুধার্ত হায়নায়। এবার আর এক বিন্দুবাসীর জন্ম নেবার সময়। গোটা পৃথিবীটাকেই চৌকিদারি করতে হবে। চেঁচিয়ে উঠল সুপর্ণা। এই শোনের বাচ্চা, মেয়ে দেখলে জীব লকলক করে, তাই না? তোদের মতো পুরুষদের সব সময় বাদর মাস না। মাগি, এই বলচাল মারাচ্ছিস? এক্ষুনি থানায় নিয়ে গিয়ে এমন জায়গায় লাঠি ঢোকাবো না। পিতলের গ্লাসটা ঝটকা মেরে তুলে নিল সুপর্ণা। তারপর হিংস্র মুখে আওয়াজ তুলে চালিয়ে দিল অফিসারের মাথা লক্ষ্য করে। রক্ত ছিটকে এসে লাগলো
সুপর্ণার মুখে। অফিসার কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম ম্যাডাম শুনুন, আপনি। ম্যাডাম নয়, চৌকিদার, চৌধুরী বাড়ির চৌকিদার। পিতলের গ্লাসটা দিয়ে অফিসারের মাথায় উন্মাদের মতো আঘাত করে চলল সুপর্ণা। আর রক্তস্নাত দেহটা মৃত্যু যন্ত্রণার আওয়াজ ছেড়ে বেশ কয়েকবার ঝাঁকুনি দিয়ে চুপ করে গেল। ছাদে বসার বেদিটার ওপর উঠে দাঁড়িয়ে অর্ধনগ্ন শরীরটা নিয়েই আকাশের দিকে তাকালো সুপর্ণা। কালো চাদরে ঝিকমিক করছে অনেকগুলো তারা। বিন্দু বিন্দু আলোক রাশি যেন অন্ধকার ভেদ করে আছড়ে পড়ছে সুপর্ণার গালে, শুষে নিচ্ছে গলা বেয়ে চলা স্রোতটাকে। সুপর্ণার খুব খুব ইচ্ছে হলো ওই তারাদের কোনো একটায় লুকিয়ে পড়তে। ইচ্ছেটা নিয়েই উড়ান দিল সে। ভাসতে ভাসতে এগিয়ে চলল একটা তারাকে লক্ষ্য করে। পরিত্যক্ত চৌধুরী বাড়ির পিছনের জঙ্গলে ঢাকা জলাটায় ঝপাং করে একটা শব্দ হলো ভারী কিছু আছড়ে পড়ার। সুপর্ণা মুখ ঘুরিয়ে দেখতে চাইল, কিন্তু তার আগেই একটা নরম উষ্ণ হাত মুষ্টিতে জড়িয়ে নিল তাকে। সুপর্ণা অবাক হয়ে দেখল বিন্দুবাসী আঁকড়ে ধরেছে তার ডান হাতটাকে। মৃদু হেসে সে উড়ানের গতি বাড়িয়ে দিল। খুব দ্রুত পৌঁছাতে হবে তাকে ওই তারাগুলোর কাছে। চৌধুরী বাড়িটা ঢেকে আছে ঘন কালো চাদরে। মেঝেতে রক্ত আর ঘিলুর মধ্যে পড়ে আছে একটা নিথর দেহ। উপরে ছাদের ঘরেও ঝুলছে একটা পশুর কঙ্কাল। গোলা পায়রাগুলো যেন করিডোরে ভয়ঙ্কর কোনো দৃশ্যের সাক্ষী হয়ে চুপ হয়ে গিয়েছে চিরদিনের মতো। একটু পরেই একজোড়া পেঁচা ঝটপট করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে এসে বসল চৌধুরী বাড়ির ছাদে। তাদের চোখে ভয়ঙ্কর আগুনে দৃষ্টি। সিঁড়ি দিয়ে ঝনঝন শব্দ তুলে গড়িয়ে পড়ল পিতলের ভারী গ্লাস। সেটা চক্কর দিয়ে ঘুরতে ঘুরতে এসে স্থির হয়ে গেল নিথর দেহটার কাছে। তবে এবারে গ্লাসের সংখ্যা একটা নয়, দুটো। শুনছিলে চৌধুরী বাড়ির চৌকিদার। কেমন লাগলো বলো তো আজকের গল্পটা? আর কি কি চেষ্টা করলে আমাদের গল্প তোমাদের আরও বেশি ভালো লাগবে সেটাও লিখে জানাও। আজকের গল্পটা লিখেছেন হেমন্ত দত্ত। গল্পটি পাঠ করে শোনালো রণদীপ। বাকি চরিত্রগুলো সাজিয়ে তুলল রক্তিম, বর্ণিশা, অনুভব, অস্মিতা, রণদীপ, শিপ্রা, ইন্দ্রনীল, অভ্র আর আমি স্মিতা। শব্দগ্রহণ ও আবহ তৈরি করেছে শুভজিৎ। সহযোগিতায় ছিল লিও। নির্দেশনায় ছিলাম আমি স্মিতা। আর এই পোস্টারটা ডিজাইন করেছে আর্ট যোগী। আজকের মতো এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। পরের গল্প নিয়ে আমরা কিন্তু আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণে সবাই ভালো থেকো, ভয়ে থেকো।